সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। তোমরা স্ক্রিন শেয়ারে স্পষ্ট দেখতে পাচ্ছ। গতকালকে আমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টে বায়োলজি বিষয়ের অ্যাসাইনমেন্ট আমরা অলরেডি পেয়েছি। সেই অ্যাসাইনমেন্টটায় আমরা বাংলায় অ্যাসাইনমেন্টটা পেয়েছি, কিন্তু বাংলা এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য আমরা আজকে এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু ধারণা দিব। আমরা কখনোই বলবো না যে এটা একটা সলভ, কিন্তু এই ধারণাটা অবশ্যই স্টুডেন্টদের থাকা প্রয়োজন, কেননা এই ধরনের একটা অ্যাসাইনমেন্ট করার জন্য আসলে স্টুডেন্টরা অভ্যস্ত না। আমরা যেভাবে শ্রেণীকক্ষে পাঠদান করেছি বা ছোটবেলা থেকে আমরা যেভাবে অভ্যস্ত হয়েছি, তাতে আমাদের পক্ষে এই ধরনের অ্যাসাইনমেন্টে আমরা অভ্যস্ত না। যদিও বিষয়বস্তু খুবই স্পষ্ট, এখানে আমরা খুব দ্রুত স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এটা চ্যাপ্টার 2, চ্যাপ্টার যেটা আমাদের বায়োলজি ফার্স্ট পেপার, জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ বিভাজন চ্যাপ্টার। এখানে লেখা আছে অ্যাসাইনমেন্টের যে টাইটেল বা অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা আছে এখানে, অ্যানালাইজ দ্য জেনেটিক্যাল চেঞ্জেস ডিউ টু দ্য ক্রসিং ওভার ইন মিওসিস সেল ডিভিশন। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের ফলে বা মিওসিস কোষ বিভাজনের মধ্যে যে একটা ঘটনা, যেটাকে আমরা ক্রসিং ওভার বলি, সেই ক্রসিং ওভারের ফলে যে জীবের বংশগতির যে ধারার পরিবর্তন আসে, জেনেটিক্যাল চেঞ্জ, বংশগতীয় পরিবর্তন আসে, সেটা বিশ্লেষণ করা এই অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য। এখানে কতগুলো লার্নিং আউটকাম আছে, আমরা এগুলো একটু বাংলায়ও দেখবো যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে ইনস্ট্রাকশনটা হুবহু এখানে একজন হাতে লিখে দিয়েছিল, তো এটা আমরা ক্লিয়ারলি বাংলা অ্যাসাইনমেন্ট থেকে বাংলা ফরম্যাটটা দেখবো। আর এখানে আসলে এটা ইভালুয়েশন যারা করবে টিচারদের জন্য এই রুবিক্সটা, তো এটা স্টুডেন্টদের খুব একটা দরকার নাই। তো আমরা এখানে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, যেহেতু আমি ইংলিশ ভার্সনে এখন পড়াচ্ছি, এটা আমি আগে ইংলিশ ভার্সনের একটা এখানে স্ক্রিন শেয়ার করেছি, কিন্তু তোমরা একটু সবাই যারা ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সনের যারা শিক্ষার্থী আছে, সবাই একটু স্ক্রিন শেয়ারে আমরা এখন যেটা দেখছি সেটাকে একটু খুব ভালোভাবে ফলো করো। এখানে যে কথাটা স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে যেটা লেখা আছে ডিরেকশনটা, যে এখানে তোমরা বক্স ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, হয়তোবা লেখাটা স্পষ্ট মোবাইল ডিভাইসে যদি দেখো স্পষ্ট দেখা যাবে না। এটা যখন আমাদের ইউটিউব চ্যানেলে যাবে তখন তোমরা এটা আমার কথা শুনে শুনে এই জিনিসগুলো একটু হাতে পিডিএফ সাথে নিয়ে মিলিয়ে নিবে, কারণ এই পিডিএফ গুলো প্রিন্টেড থাকলে তোমার জন্য ক্যালকুলেট করা খুব সহজ হবে। ওই যথারীতি আমাদের বিষয়বস্তু এখানে লেখা আছে, জীবদেহে মিওসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে অবশ্যই, এবং জীবনের ধারাবাহিকতা রক্ষায় মিওসিসের যে অবদান সেটা উপলব্ধি করতে পারবে। দুইটা লার্নিং আউটকাম বা শিখন ফল বা শিখন উদ্দেশ্য এখানে দেয়া আছে। এবং মিওসিসে যে ক্রসিং ওভার হয় এবং এর কারণে যে জীবের জিনগত পরিবর্তন সাধিত হয়, সেটাই অ্যানালাইসিস করা হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। যাই হোক, আমরা খুব দ্রুত শেষ করে দিব যেন স্টুডেন্টদের বিরক্তির কারণ না হয়। এই অ্যাসাইনমেন্টটা আমরা যে সলভ করেছি, আমরা ইংলিশ ফরম্যাটে সলভ করেছি এবং বাংলায় আমরা বলবো, যেন বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সবার জন্য এটা উপকৃত হয়। তো এখানে আমরা অ্যাকর্ডিং একেবারে যেভাবে ইনস্ট্রাকশনটা দেয়া আছে সেভাবে আমরা এই ডিরেকশন গুলো একটু বুঝাই দিব। এখানে তোমরা দেখো, এখানে বলা আছে যে 16টি কার্ড বানিয়ে নিতে হবে তোমাকে। 16টা কার্ড আমরা অনেক সময় প্লেইং কার্ড অনেক সময় ব্যবহার করি, সেই ধরনের এই কার্ড তুমি মনে মনে চিন্তা করো, বা তুমি বানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নাই। তুমি আজকে যে অ্যাসাইনমেন্টটা সলভ এখানে দেখতে পাবে, এর মাধ্যমে তোমার অনেক চিন্তন দক্ষতা, থিঙ্কিং ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে, যে আসলে আমার জানা বিষয় কিন্তু এত মানে অ্যানালাইসিস করে আমি এই বিষয়গুলো বিশ্লেষণ করব, যে তোমার মনে হবে যে না, আমি তো আসলে জানি, কিন্তু আমার কাছে মনে হবে যে অনেক বিষয় আমি এখানে ক্লিয়ারলি জানার বিষয় আছে এবং সেগুলো অ্যাপ্লাইয়ের ব্যাপার আছে।
এবং সেগুলো সম্পর্কে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশনের পরে যে হায়ার অর্ডার লেভেলটাও দেখা হবে যে স্টুডেন্টরা এই কাজটা এই অ্যাসাইনমেন্টটা করেছে সে কিভাবে করেছে, তার অ্যাবিলিটিটা কতটুকু, সে কি নলেজ লেভেল দিয়েই করেছে, তারপরে কম্প্রিহেনসিভ লেভেলটা সে বুঝতে পেরেছে, ক্রসিং ওভার প্রসেস। অর্থাৎ আমাদের ক্রিয়েটিভ অর্ডারে আমরা পড়াশোনা করলেও অ্যাসাইনমেন্ট গুলো ক্রিয়েটিভ ফরম্যাটে দেওয়া হয়নি, অ্যাসাইনমেন্ট গুলো একটু ভিন্ন ভাবে দেওয়া হয়েছে। এটা আমি সাধুবাদ জানাই যারা আমাদের এই অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করে দিচ্ছে বোর্ডের সাথে যোগাযোগ করে। তো এই অ্যাসাইনমেন্ট গুলো আলটিমেটলি একটা নতুন ধ্যান ধারণা এবং এই কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আসলে করোনার মাধ্যমে আমাদের হয়তোবা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নতুন এক দ্বার উন্মোচন হতে যাচ্ছে, যেটা শিক্ষার্থীদের জন্য মনে হয়েছিল যে যারা এসএসসি পরীক্ষার্থী তারা অনেকেই দেখলাম যে এইচএসসি পড়া শুরু করে দিয়েছিল, যে যাদের কলেজ তারা অটো প্রমোটেড হয়ে যাবে এসএসসি এবং তারা কলেজে অ্যাডমিশন নিবে, বা যারা এইচএসসি তে ছিল তাদের সিনিয়র ভাই যারা ছিল 2020 তাদের মতো তারা অটো প্রমোটেড হয়ে যাবে, তারা ইউনিভার্সিটির কোচিং এর জন্য চিন্তা ভাবনা করছিল। কিন্তু আসলে বিষয়টা তা না, অটো প্রমোশন মোটেও এটা সম্মানজনক বিষয় না। আমাদের বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় অনেক অক্লান্ত পরিশ্রম করছে দীর্ঘদিন যাবত, বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় ডক্টর দীপুমণি, তিনি অত্যন্ত বিশ্লেষণধর্মী এবং অনেক দেশ বরেণ্য শিক্ষাবিদদের নিয়ে যে কমিটি করা হয়েছে তারাই এই ধরনের সুচিন্তিত মতামতের মাধ্যমে যে বর্তমানে যে আমরা অ্যাসাইনমেন্ট গুলো স্কুল এবং কলেজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, প্রথম দিকে মনে হয়েছিল যে অ্যাসাইনমেন্ট গুলো আসলে কি, এই অ্যাসাইনমেন্টের সাথে তো আমাদের পড়াশোনার সম্পর্ক নাই, বা এটা দিয়ে কিভাবে মূল্যায়ন করা সম্ভব। তবে আমি এই অ্যাসাইনমেন্ট, এটা প্রথম অ্যাসাইনমেন্ট, এটা করতে যে আমি মনে করলাম এবং বুঝলাম এবং শিক্ষার্থীদের সাথে শেয়ার করব, এটাকে তোমরা সলভ মনে করবে না, আসলে এটা কোনো সলভ না। এটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এবং এই অ্যাসাইনমেন্টটা তুমি যদি ঠিক মতো বুঝো তাহলে তুমি এই টপিকটা এত ভালো বুঝতে পারবে যে এটা দিয়ে তুমি যে কোনো কিছু করতে পারবে, এই নলেজটা তোমার কোনোদিন ভুলবে না। মুখস্থ নির্ভর পড়াশোনা কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু এখানে যে বিষয়টা অ্যানালাইসিস করতে হবে সেখানে যথেষ্ট সময় দিতে হবে এবং চিন্তা ভাবনার ব্যাপার আছে। তো এইটাই আমাদের শিক্ষা ব্যবস্থা নতুনত্ব আসবে। আমরা কোভিড পরিস্থিতি শ্রেণী কক্ষে যেতে পারছি না, আমরা আসলে সবসময় বইয়ে অভ্যস্ত, আমরা ক্লাসরুমে অভ্যস্ত, আমরা আসলে আউটসোর্সিং, আমরা চাইলে পরে আমাদের ইউটিউবে বিভিন্ন দেখা যায় চ্যানেলগুলোতে, শিক্ষামূলক চ্যানেলগুলোতে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেক ভিডিও টিচাররা আপলোড করছে এবং সেটাতেও আমরা অনেক তথ্য পাচ্ছি, কিন্তু সেগুলোতে আমরা সময় দিচ্ছি না, আমরা অপ্রয়োজনে সময় নষ্ট করছি। কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে আসলে এই অ্যাসাইনমেন্ট গুলো করার জন্য যে আমার বই পড়তেই হবে এমন না। যাদের আমরা ধরে নিয়েছি যারা 2021 তাদের তো এসএসসি পরীক্ষার সময় শেষ, জুলাই মাস অলরেডি চলে গেল, সুতরাং তারা তো এখন স্বাভাবিক পরিস্থিতি হলে তাদের পরীক্ষা শেষ হয়ে যেত। তো তারা এখন কি করবে, তারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কিভাবে হবে? তাদের তো অবশ্যই এসএসসি এইচএসসি মূল্যায়নের প্রয়োজন আছে। যারা এসএসসি দিবে তারা কলেজে যাবে এসএসসি দিয়ে, আর যারা ইউনিভার্সিটিতে যাবে তারা এইচএসসি দিয়ে তাদের একটা প্রাপ্ত ফলাফল, এবং সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এই বিষয়ে আমি আর ক্লিয়ার কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাই যে এই ধরনের অ্যাসাইনমেন্টের মাধ্যমে একটা শিক্ষার্থীর, এটা অভিভাবকরা এই চ্যানেলটা দেখে, যার কারণে আমি তাদেরকেও এটা ই করতে চাই, নিশ্চয়তা দিতে চাই যে আপনার শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে সরকার যে মূল্যায়নের প্রক্রিয়া হাতে নিয়েছে, যদি কোনো কারণে আমরা পরীক্ষা নিতে না পারি ডিসেম্বরে, তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব। এই জন্য যত বিষয়, সবগুলো বিষয়েরই যে সমস্ত বিষয় তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেগুলো খুব গুরুত্ব সহকারে এবং যথেষ্ট সময় দিতে হবে অ্যাসাইনমেন্ট গুলো করার জন্য, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে স্বকীয়তা বজায় রাখতে হবে। আমি একটা সলভ এখানে দেখাবো, তার মানে যে তুমি এটা হুবহু কপি করে দিবে, এটা কপি করলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের একজন যদি এটা কপি করে, আরেকজন যদি কপি করে, তাহলে এটা টিচারের কাছে মূল্যায়নে ধরা পড়বে যেটা কপি করেছো। বা আদার্স অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যদি একই জিনিস বারবার আসে তাহলে বোঝা যাবে তুমি তোমার মেধা যাচাই করনি। আমি সবাইকে অনুরোধ করব অ্যাসাইনমেন্টটা বুঝে ফেলো, দেন তুমি খুব সহজেই কিছু হিসাব, কিছু ক্যালকুলেশন করে, অ্যানালাইসিস করে তুমি খুব আনন্দের সাথে এই কাজটা করতে পারো। তো এখানে স্ক্রিন শেয়ারে আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা একটু বড় করার চেষ্টা করি দেখার সুবিধার্থে। এখানে 16টি কার্ড বানিয়ে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে এবং একটা করে নাম্বার দেওয়া হয়েছে হোমোলোগাস ক্রোমোজোমে, এবং এই কার্ডগুলো মুখোমুখি থাকে। অর্থাৎ এই যে এখানে লেখা আছে, যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না, তোমরা একটু পরে দেখতে পাবে, দাদা থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম PP,
মানে প্যাটার্নাল প্যাটার্নাল প্যারেন্টস, দাদা থেকে আসছে ক্যারেক্টার বাবার মধ্যে, এবং সেই ক্যারেক্টার গুলোকে আমরা ক্রোমোজোমের মধ্যে ফ্যাক্টর বা ক্যারেক্টার গুলোকে আমরা দেখিয়েছি PP1, PP2, 3, 4, অর্থাৎ এই 4টা ক্যারেক্টার একটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অনেক ক্যারেক্টার থাকতে পারে। তো এখানে মূলত 4টা ক্যারেক্টার দেখানো হয়েছে, কারণ আমরা আসলে মিওসিস সেল ডিভিশনের মধ্যে যে ক্রসিং ওভারটা হয় বা যাদের ক্রসিং ওভার হয় না, অনেক সময় ক্রসিং ওভার নাও হইতে পারে, 100% যে সব মিওসিসের মধ্যে সব জায়গায় ক্রসিং ওভার হবে, ক্রসিং ওভার এখানে নাও হতে পারে। এখানে কিন্তু ক্রসিং ওভার ছাড়াও বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে, তারপরে ক্রসিং ওভারে কি পরিবর্তন আসে সেটা আলোচনা করা হয়েছে। বিষয়টা খুবই সোজা। এখানে আবার পরে দেয়া আছে দাদি থেকে আসা হোমোলোগাস ক্রোমোজোম বাবার মধ্যে, যেটাকে মানে প্যাটার্নাল মাদার সাইড, একটা হচ্ছে মানে দাদি থেকে আসছে এই জন্য এটা PM, আর একটা হচ্ছে প্যারেন্টস প্যাটার্নাল দাদা থেকে আসছে এই জন্য এটা PP দ্বারা এটা মার্ক করা হয়েছে। তো এইটা পাশাপাশি আছে যে দাদা থেকে আসা ক্রোমোজোম, এবং এখানে আছে হচ্ছে আমাদের দাদি থেকে আসা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। তো আসলে দাদা দাদি থেকেই তো বাবা এসেছে। অবশ্যই আমরা বাবার বৈশিষ্ট্য বিবেচনার ক্ষেত্রে PP আমরা একটু এই জিনিসটা একটু খেয়াল করব যে এখানে ক্যারেক্টার গুলোকে আমরা কিভাবে ক্রসে আমরা নিব। আমরা তো অবশ্যই মিওসিস সেল ডিভিশনে ক্রস করব, তো সেখানে আইসোলেশন করব, গ্যামেট গুলোকে আমরা সেগ্রিগেশন করব ম্যান্ডেলের ফার্স্ট ল অনুযায়ী। তো সেখানে এই গ্যামেট গুলোতে যে ক্যারেক্টার গুলো আসবে সেগুলো কি এখানে মুখোমুখি লেখা আছে, কিন্তু এটা ক্লিয়ারলি লেখা দেখা যায়নি। মুখোমুখি মানে এইটার সাথে এইটা, আমার কার্সারটা যদি দেখা যায়, অর্থাৎ বাবার ক্যারেক্টার গুলো কিন্তু বাবার যে মা অর্থাৎ দাদা দাদি এবং বাবার যিনি বাবা দাদা থেকে আসছে, তো দাদা দাদি থেকে ক্যারেক্টার গুলো আসবে বাবার মধ্যে। আবার এই পাশে ডান পাশে এটা হচ্ছে জোড়া, এরা হচ্ছে হোমোলোগাস। হোমোলোগাস পরিমাপ এটা অনেকে করতে পারছে না, আমি দেখলাম অনেকগুলো সলভ বিভিন্ন জায়গায় বের হয়েছে, এগুলো ভুল। এখানে PP এবং MP এটাকে জোড়া ধরা হয়েছে, এটা কিন্তু জোড়া নয়, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে PP এবং PM1, PP1 এবং PM1 এইটা হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া। এবং এই হোমোলোগাস ক্রোমোজোমের জোড়ায় বৈশিষ্ট্যটা আমরা একটু যদি দেখি, এখানে লেখা আছে রক্তে চর্বি বেশি, এখানে রক্তে চর্বি কম। কিন্তু আমরা যদি ভুল করে মনে করি যে না PP1 এটা আসছে দাদার কাছ থেকে বৈশিষ্ট্য বাবার মধ্যে, আর এখানে আসছে MP1 ম্যাটার্নাল সাইড, ম্যাটার্নাল সাইডের দাদা P থেকে আসছে হচ্ছে রক্তে চর্বি কম, আমি এই দুইটাকে পাশাপাশি নেই, কিন্তু পাশাপাশি আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? আমার হোমোলোগাস পেয়ার ক্রোমোজোম হচ্ছে এই PPর সাথে এই নিচের PM, অর্থাৎ প্যারেন্টাল ফ্যাক্টর প্যারেন্টস দাদা, আর একটা হচ্ছে ম্যাটার্নাল মানে দাদি। এই দুই দাদা এবং দাদি থেকে বাবার মধ্যে যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো এখানে পেয়ার হয়েছে সেই বিষয়টা আমাদের এখানে ক্লিয়ারলি আমরা দেখতেছি। এই বিষয়টা কি ক্লিয়ার সবার? আমার মনে হয় ক্লিয়ার। আচ্ছা, আর এই পাশেও একই জিনিস যে মা থেকে আমরা ক্যারেক্টার সন্তানের নিব, কিন্তু মাকে আগে আমরা বিশ্লেষণ করব, মা কোথা থেকে আসছে, মার মধ্যে ক্রোমোজোমের যে জোড়াগুলো অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম গুলো কি ফ্যাক্টর হিসেবে মার শরীরের মধ্যে ছিল। এইটা এইভাবে চিন্তা করতে হবে যে দাদার মধ্যে ছিল হচ্ছে PP1 অর্থাৎ রক্তে চর্বি বেশি, দাদির মধ্যে ছিল হচ্ছে PM1 রক্তে চর্বি কম, অর্থাৎ দাদা দাদির এই ক্যারেক্টারটাই পরবর্তীতে হয়তোবা একটা চমৎকার এখানে খেলা আছে যেটার মাধ্যমে আমরা র্যান্ডমাইজলি একটা টস করে কয়েন টস করে আমরা এখান থেকে বের করব যে বাবার শরীরে কোন ক্যারেক্টারটা গেল, টসের মাধ্যমে। কারণ আমাদের এখানে কেউ বলে দেয় নাই যে আমি দাদারটাই নিয়ে নিব, ডমিনেন্ট ক্যারেক্টার দাদারটা নিয়ে নিব, বা এই রেসিসিভ ক্যারেক্টার দাদিরটা, বা দাদিরটা ডমিনেন্ট ক্যারেক্টার হতে পারে, রক্তে চর্বি কম এটা নিয়ে নেবে, এমন না। এটা হচ্ছে যে আমি টস করে নিব এখান থেকে ক্যারেক্টার বাবার মধ্যে। তাহলে এখানে আমার 4 পেয়ার ক্রোমোজোম আছে বা ফ্যাক্টর আছে, আমরা ক্রোমোজোম না বলে আমরা এটাকে ফ্যাক্টর বলি। যেহেতু এখানে লেখা আছে 16টি কার্ড সারিবদ্ধভাবে সাজিয়ে একই নম্বর বিশিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের কার্ডগুলো মুখোমুখি আছে, অর্থাৎ এই যে একই নাম্বার বিশিষ্ট ক্রোমোজোমের কার্ডগুলো মুখোমুখি আছে, এটার সাথে মুখোমুখি এইটা, এটার সাথে মুখোমুখি এইটা, এটার সাথে মুখোমুখি এইটা, এটার সাথে মুখোমুখি এইটা। তাহলে এই যে একই নাম্বার PP1 এবং PM1 এরা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এখানে PP2 অর্থাৎ সেকেন্ড যে ক্যারেক্টার কোকড়াচুল এবং কোকড়াচুল দুইটারই কোকড়াচুল, এখানে আসছে বাদামি চোখ, বাদামি চোখ হচ্ছে দাদার কাছ থেকে বাবার শরীরে এই ক্যারেক্টারটা চলে আসছে, আর দাদির কাছ থেকে নীলাভ, দাদি ছিল নীলাভ চোখের অধিকারী। তো এই দুইজনের ক্যারেক্টার থেকে হয়তো বাবার কি ক্যারেক্টার আসে আমরা টস করে নিব,
তারপরে দাদা ছিল চঞ্চল প্রকৃতি, দাদি ছিল শান্ত প্রকৃতি, তাদের কাছ থেকে টচ করে আমরা একটা ক্যারেক্টার বাবার মধ্যে নিয়ে নিব। ঠিক মায়ের মধ্যেও তাই। তো আমার মনে হয় একটু ক্লিয়ার। এরপরে যে কথাটা আছে যে ইনস্ট্রাকশন গুলো আমরা ফলো করব, এখানে ইনস্ট্রাকশন 2 এ আছে যে প্রতিটি নম্বর 1 থেকে 4 ক্রোমোজোমের এক একটি অবস্থান নির্দেশ করে, অর্থাৎ একটা ক্রোমোজোমের একটা অবস্থান, অর্থাৎ এইখানে একটা অবস্থান, এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান, এবং এরা হচ্ছে হোমোলোগাস পেয়ার, একই আকৃতির একই বৈশিষ্ট্য নির্ণায়ক ক্রোমোজোম, পাশাপাশি তারা অবস্থান করতেছে। এবং এটাকে আমরা যদি ধরি, এটা হচ্ছে একটা ক্রোমোজোমেরই নন সিস্টার, অর্থাৎ তার এটা একটা বাহু আর এটা হচ্ছে আরেকটা বাহু, অর্থাৎ তারা সিস্টার না, পাশাপাশি দুইটা ক্রোমোজোমের এটা একটা এটা একটা। এখানে লিখছে যে জেনেটিক সংকেত কর্তৃক নির্ধারিত বৈশিষ্ট্য, এবং সেখানে একটা লেখা আছে যে এই ধরনের ক্যারেক্টার থাকলেও অনেক সময় সেম ক্যারেক্টার, যেমন এখানে আমরা দেখলাম কোকড়াচুল কোকড়াচুল। তো অনেক সময় দেখা যায় দুইজনের কোকড়াচুল আমরা দেখি প্রকৃতিতে, বাবা মার কোকড়াচুল, ছেলে বা মেয়ের সাধারণ চুল বা সোজা চুল বা প্লেন হেয়ার। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে বা দাদা দাদির তো নাই, হ্যাঁ এই ছেলেটার এটা আসলো কিভাবে? অথবা প্রশ্ন থাকতে পারে যে তার নানা নানির মধ্যেও তো কারো কোকড়া চুল নাই, হ্যাঁ তাদেরও তো দেখা গেল যে তাদের সরি সোজা চুল নাই, তাদেরও কোকড়া চুল। এই বাবার যে মানে বাবা মা দাদা দাদি আর মায়ের যে বাবা মা অর্থাৎ নানা নানি, তাদের সবারই পূর্বপুরুষের কোকড়ানো চুল, তাহলে কেন এই সন্তানের মধ্যে এরকম প্লেন চুল আসলো? এরকম মনে প্রশ্ন জাগতে পারে। সেটা এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছে যে একটা জিন এখানে স্পেসিফিক একটা বৈশিষ্ট্য বা অনেকগুলো বৈশিষ্ট্যকে সে নিয়ন্ত্রণ করছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই জিনীয় ফ্যাক্টর গুলো পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরিবেশ, জিনীয় এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সে যে যে দেশে হয়েছিল সেই দেশে কোকড়ানো চুল, সেই দেশের এনভায়রনমেন্টের কারণে তার জিনগত বৈশিষ্ট্যটা ওইখানে প্রকাশ ঠিক মতো হয় নাই, সে হয়তো দেশ চেঞ্জ করে ফেলছে, বা তার হয়তো ফুড হ্যাবিট বা বিভিন্ন এনভায়রনমেন্টাল কজেস কারণে তার হয়তো বা একটু ক্রোমোজোমাল মিউটেশন বা তার আরো পূর্বপুরুষের কোনো বৈশিষ্ট্য ডমিনেন্টলি কয়েকটা জেনারেশন পরে প্রকাশ পেয়েছে। তো এই কারণে এই বিষয়গুলো এখানে লিখে দিয়েছে যে বৈশিষ্ট্যের পরিবেশের প্রভাব এখানে আমরা ধরে নিব না, আমরা এখানে যে চারটা বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে কাজ করব। এবার চলে যাই আমরা মূল জিনিস, ক্রসিং ওভার ব্যতীত মিওসিস ঘটলে কি হবে, অর্থাৎ মিওসিস অকার্ড উইদাউট ক্রসিং ওভার। আসলে উইদাউট ক্রসিং ওভার মিওসিস হয় না, বাস্তবে আমরা যে টপিক পড়েছি সেখানে এই ধরনের ইনফরমেশন নাই। আমাদের ইনফরমেশনে আছে যে ক্রসিং ওভার অবশ্যই হবে, মিওসিস হতে গেলেই মিওসিস সেল ডিভিশনের প্রসেসের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হতে হয়, এবং বাবা থেকে যখন নাকি গ্যামেট তৈরি হয়, হ্যাপ্লয়েড গ্যামেট, সেই গ্যামেট যখন যায় তখন তার আগেই কিন্তু গ্যামেট প্রসেসের আগেই কিন্তু বাবার যে হোমোলোগাস পেয়ার, অর্থাৎ বাবার পূর্বপুরুষের যে হোমোলোগাস পেয়ার, সেখানে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্সচেঞ্জ হয়, পার্ট এক্সচেঞ্জ হয়, যেটাকে আমরা বলি ক্রসিং ওভার। মায়ের মধ্যেও সেটা হয়ে আসে, মার গ্যামেটে বা এগ ফরমেশনের মধ্যে যে ক্রোমোজোম সেট যাবে সেটা আগেই ক্রসিং ওভার হয়ে আসে। এটাই হচ্ছে হ্যাপ্লয়েড নাম্বারিং অর্থাৎ মিওসিস সেল ডিভিশনের মেইন মেকানিজম। এই বিষয়টা হয়তো তোমাদের ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করলাম। এখন এরা যে কথাটা বলছে আমি একটু বাংলায় পুরোটা পড়ি, তারপর তোমাদের খুব দ্রুত বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বাবা দুইটি হোমোলোগাস ক্রোমোজোম থেকে যে কোনো একটি ক্রোমোজোম, অর্থাৎ বাবার দুইটি হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ আমি এতক্ষণ যেটা বললাম আর কি সেটাই এখানে আলোচনায় আসছে, যে একটি ক্রোমোজোম একবার কোন একটি পুং গ্যামেটে যেতে পারে। বাবার দুইটি হোমোলোগাস ক্রোমোজোম কোনটা? এই যে এখানে বাবার একটা হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে PP1, যেটা দাদা থেকে রক্তে চর্বি বেশি, আর একটা হচ্ছে দাদি থেকে PM1 রক্তে চর্বি কম। এই দুইটা থেকে বাবার মধ্যে এই পেয়ার অবস্থান করছে, অর্থাৎ এখানে একটা ক্রোমোজোম যদি আমরা আঁকতাম, একটা ক্রোমোজোম এটা আরেকটা ক্রোমোজোম, এই দুইটার থেকে যে কোনো একটা ক্রোমোজোম চলে আসবে, এটাই এখানে বোঝাতে চাচ্ছে যে দুইটি থেকে একটি চলে আসবে পুং গ্যামেটে। মায়ের স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে একই জিনিস আসবে, কোনটি যাবে তা দৈব চয়ন অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, একটা কয়েন টস, যেটা আমরা ওই যে খেলার মাঠে হেড এন্ড টেল, একটা কয়েন দিয়ে আমরা হেড এন্ড টেল বের করি, হেড পড়লে আমরা বলি যে এইভাবে তুমি তুমি কোন সাইড নিবা, হেড এন্ড টেল টসের মাধ্যমে এটা কাজটা করতে হবে। তো এখানে ওরা বলেও দিয়েছে যে যদি হেড পড়ে তাহলে পিপি ক্রোমোজোমটি পুং গ্যামেটে যাবে বলে ধরে নিতে হবে, অর্থাৎ এখানে আরো ক্লিয়ার করে দিছে যে এই দুইটার মধ্যে থেকে কোনটা যাবে, আমরা একটু পরে আরো ক্লিয়ার দেব এই দুইটার মধ্যে থেকে কোনটা যাবে। বলতে আমি কয়েনে যদি হেড পড়ে, হেড পার্টটা পড়ে, তাহলে আমি এই PP1 অর্থাৎ রক্তে চর্বি বেশি এই ক্যারেক্টারটা বাবার শরীরের থেকে বাবার যখন নাকি স্পার্ম অর্থাৎ শুক্রাণু বা গ্যামেট তৈরি হবে, সেই গ্যামেটের মধ্যে এই ক্যারেক্টারটা ঢুকবে, ডমিনেন্টলি এই ক্যারেক্টারটা ঢুকে যাবে, এবং সেটা আমরা কয়েন টেস্টের মাধ্যমে
একটা মজা, একটা খেলার মাধ্যমে আমরা সেটা করছি, আসলে বাস্তবে তো সেভাবে হয় না, সেটা তো আর বাস্তবে করা এখানে সম্ভব না। এখানে দেখাতে হচ্ছে যে একটা র্যান্ডম স্যাম্পলিং বা একটা দৈব চয়ন ভিত্তিতে এটা আমরা একটা টসের মাধ্যমে একটা নিয়ে নিলাম, বিষয়টা এরকম। তো এটা এখানে ক্লিয়ার। এইভাবে আমাদের বলছে যে পিএম ক্রোমোজোমটি পুং গ্যামেটে যাবে ধরতে হবে। আবার যদি বাবার এখানে যদি আমরা কয়েন আবার করলাম, একবার করলাম, এখানে টোটাল 4 বার কাজটা করতে হবে, 2 বার করে। তো প্রথমবার আমি বাবার জন্য একবার কয়েন একটা টেস্ট করলাম, সেখানে দেখলাম যে আমার P1 এবং PM1 থেকে PP1 চলে আসলো, কারণ হেড আসছে। পরের বার আমি কয়েন টেস্ট করলাম, মানে কয়েন আমি আবার টস করলাম, সেই টসে আমি দেখতে পেলাম যে এইবার আমার টেইল আসলো। আমরা কিন্তু বাস্তবে দেখবো, একটু পরে ক্রস দেখবো, একটু পরে আমি দেখলাম কি আমার টেইল আসলো। এখন টেইল যদি আসে তাহলে তো আমি কখনোই আর PP1 নিতে পারবো না, PM1, কারণ আমাকে বলেই দিছে যে টেইল আসছে PM থেকে আমার ক্যারেক্টার নিতে হবে। তাহলে এখানে লিখে দিছে যে টেইল পড়লে PM ক্রোমোজোমটি পুং গ্যামেটে যাবে ধরে নিতে হবে, এভাবে কাজ চালাতে হবে। ঠিক একই কয়েন টেস্টের ক্ষেত্রে আমরা আবার দেখছি যে আমাদের যেটাকে আমরা বলি মায়ের ক্ষেত্রে ঠিক একই সেম, মায়ের ক্ষেত্রেও এই কয়েন টসটা ঠিক একই ভাবে কাজ করছে। মায়ের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এমপি ক্রোমোজোমটি স্ত্রী গ্যামেটে যাবে যদি হেড পড়ে। এটা কিন্তু একটা মজা যে মায়ের ক্ষেত্রে একই জিনিস, একই বৈশিষ্ট্য মায়ের ক্ষেত্রে যাবে, সেম বিষয় মায়ের ক্ষেত্রেও সেম, কিন্তু ওরা বলে দিয়েছে, স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে হেড যদি পড়ে তাহলে এমপি ক্রোমোজোমটি ওই ডিম্বাণু বা স্ত্রী গ্যামেটে যাবে, আর টেইল পড়লে অর্থাৎ যদি টেইল পড়ে হেড না পড়ে তাহলে এমএম যাবে, যেমন আমরা এখানে দেখতেছি এখানে এমপি আছে, হেড পার্ট পড়লে MP1 ক্যারেক্টারটা যাবে ডিম্বাণুতে, আর যদি টেইল পড়ে তাহলে MM1টা যাবে। আচ্ছা, এগুলো আমরা ক্লিয়ার করে নিলাম। দেন বাবা মার মধ্যে তো চলেই গেল, বাবা মার শরীর থেকে তো গ্যামেট এখন ফরমেশন হয়েই গেল, তো গ্যামেট হয়ে গেল, এর মধ্যে ক্রসিং এবার আর হলো না। অর্থাৎ এখানে যে চার্টটা যেভাবে দেখানো আছে 16টা কার্ড যার যার জায়গায় রইল, এখানে কোনো হোমোলোগাসের সাথে অর্থাৎ P1 PP1 PM1 এক্সচেঞ্জ করলো না, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিড, এরা একটা হোমোলোগাস পেয়ার, একটা হোমোলোগাসের একটা অংশ, দুইটা পেয়ার, এটা একটা পেয়ার, এর সাথে এর এক্সচেঞ্জ হতে পারতো কোন একটা ফ্যাক্টরের, কিন্তু কেউ ফ্যাক্টর এক্সচেঞ্জ করলো না, অর্থাৎ কোনো ক্রসিং ওভার ঘটলো না। দেন এই প্রসেসটা চলতে লাগলো, চলতে থাকলে কি হবে, তাদের যেহেতু গ্যামেট তৈরি হইলো, এখন এর কি হবে, আবার গ্যামেটে কাপলিং হবে, অর্থাৎ ডিপ্লয়েড হবে, ডিপ্লয়েড হলে একটা ক্রোমোজোম সেট হয়ে আবার সেটা সন্তান বা চিলড্রেনের মধ্যে ক্যারেক্টারটা চলে আসবে। সেইটা যে চলে আসবে সেটা আবার আমরা রাউন্ড 1-এ লিখবো, এবং রাউন্ড 1-এ যেটা লিখবো আমি, সেই রাউন্ড 1-এ কিন্তু আমি লিখলাম, একটু বুঝে নাও বিষয়টা, রাউন্ড 1-এ কিন্তু লিখলাম এই যে এখানে এই দুইটা থেকে একবার মানে কয়েন টস করলাম, সেখান থেকে একটা বৈশিষ্ট্য নিলাম, আবার এই দুইটা থেকে একবার আমি কয়েন টস করলাম, একটা বৈশিষ্ট্য নিলাম, আবার এই দুইটা থেকে ক্রসের সময় আমি একটা কয়েন টস করলাম, একটা বৈশিষ্ট্য নিলাম, আবার দুইটা থেকে নিলাম, একটা বৈশিষ্ট্য নিলাম। তাহলে আমি 4 জোড়া থেকে মূলত 4টা বৈশিষ্ট্য বাবার জন্য নিলাম, দাদা দাদি থেকে হয়তো দাদা থেকে একটা নিলাম, দাদি থেকে 3টা নিলাম, বা যেভাবে খুশি আমি 4টা বৈশিষ্ট্য নিয়ে নিলাম। বিষয়টা একটু ক্লিয়ার থাকো। তাহলে আমি একবার কয়েন টেস্টের যে ফলাফল সেটা আমি 4টা এখানে ক্যারেক্টার পেয়ে গেলাম। আবার নানা নানি থেকে মায়ের ক্যারেক্টার ঠিক একইভাবে আমি 4টা ক্যারেক্টার বেছে নিলাম একবার কয়েন টসের মাধ্যমে। সেইটার ফলাফল আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখো, সেটা হচ্ছে আমাদের রাউন্ড 1-এ আমাদের সেটা লিখতে হবে। হ্যাঁ, রাউন্ড 1-এ। এখন এরা বলতেছে যে একই কাজ করে তুমি আবার রাউন্ড 2 এর আরেকটা চার্ট লিখবা। সেই কাজটা কি স্যার? ভেরি সিম্পল। আগে তুমি কয়েন টস করছো, একবার করে এখান থেকে 4 জোড়া থেকে 4টা নিছো, এখানে 4 জোড়া থেকে 4টা বেছে নিছো, এবার তুমি আবার কয়েন টস করো, কয়েন টস করো আবার। এখন তুমি বলবো যে স্যার আমি আগের বার নিয়েছি, এখানে এই দুইটা টস, প্রথম টসে আমার হেড আসছে, আসলে টস তো কিছু না, এটা তুমি একটু হিসাব করবা রাফলি, আমি একটু পরে দেখাবো যে এটা কিভাবে করতে হয়। তো তুমি এই দুইটা থেকে তুমি তোমার আগের বার তুমি দেখা গেল যে হেড পড়ছে, তুমি এইটা নিছো, এখন তুমি বললে যে স্যার আমি সত্যি সত্যি কয়েনই টস করলাম, আমার আবারও হেড আসছে, তুমি অসুবিধা নেই, আবার নাও। তার মানে যে প্রত্যেকবারই আগের বার যে তোমার 4 পেয়ার বেছে নেওয়ার জন্য, 4 পেয়ার থেকে 4টা ক্যারেক্টার বেছে নেওয়ার জন্য যেভাবে তুমি কয়েন টসের রেজাল্ট আসছে, এইবার তো আর সেম আসবে না, কোনোদিনই সেম কয়েনের টসের রেজাল্ট আসবে না। সেটাকে তুমি তোমার মনের মতো করে একটু ঘুরিয়ে নাও, অথবা কয়েনই টস করে, প্রকৃত কয়েন টস করে তুমি আরো 4টা বৈশিষ্ট্য বেছে নাও। অর্থাৎ খেলাটা আরেকবার খেলতে হবে, আবার কয়েন টস করে এখান থেকে 4টা বৈশিষ্ট্য নিবা, আবার কয়েন টচ করে
আবার এখান থেকে 4টা বৈশিষ্ট্য নিবা। এই যে আবার সেকেন্ড রাউন্ডের ফলাফলটা আবার সেকেন্ড চিলড্রেনটা আসবে, সেই সেকেন্ড চিলড্রেনের মধ্যে রাউন্ড 2 এর ফলাফলটা লিখবা। এটা গেল হচ্ছে ফার্স্ট ফেজ। আচ্ছা, ফার্স্ট ফেজের পরে আমরা বলি যে সেকেন্ড ফেজে এরা লিখে দিছে যে ক্রসিং ওভারে মিউসিস হলে কি ঘটে। এবার হচ্ছে মানে বাই ক্রসিং ওভার তো হবে, এটা হচ্ছে প্রকৃত ঘটনা। মিওসিস মানে ক্রসিং ওভার ঘটবে, ক্রসিং ওভার ঘটলে কি হবে আমরা একটু পরেই দেখাবো। এখানে একটু বুঝাই দেই যে এখানে আসলে আলটিমেটলি এইটা প্রথমে থাকবে, এরপরে আবার তোমাকে একটা দেখাতে হবে যে তুমি কার সাথে কার ক্রসিং ওভার করলা। অবশ্যই হোমোলোগাস নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই পেয়ার আর এই পেয়ার হচ্ছে হোমোলোগাস, এটার সাথে এটা। তাহলে তুমি PM2 কে উপরে নিয়ে নাও, PP2 কে নিচে নিয়ে নাও। এখন তুমি বলবা যে স্যার এটা ইন্টারচেঞ্জ করে তো কোনো লাভ হইলো না, এখানেও কোকড়াচুল এখানেও কোকড়াচুল, এটা আমি ক্রসিং ওভার করবো না স্যার, আমি অন্যটা করব। এটা করো, এখানে আছে বাদামি চোখ এখানে নীল চোখ, তাহলে PM3 এখানে নিয়ে নাও, PP3 এখানে নিয়ে নাও। তোমার ইচ্ছা মতো তুমি ইন্টারচেঞ্জ করে একটা বা দুইটা তুমি ইন্টারচেঞ্জ করে নিতে পারো। তো এরা বলছে যে তুমি একটা ইন্টারচেঞ্জ করে একবার করো, সেটা কিভাবে স্যার এখানে লিখে দিছে যে তুমি যে ক্রসিং ওভার করবা কোন প্লেসে করবা। যেমন এখানে বাবার জন্য এখানে এটার সাথে এটার করবা, নাকি এটার সাথে এটার করবা, কোন প্লেসে, নাম্বার 1 প্লেসে, নাম্বার 2 প্লেসে, 3 তে না 4 এ করবা, কোন জায়গায় ক্রসিং ওভার ইন্টারচেঞ্জ করবা, সেটার জন্য তোমাকে একটা আবার টস করতে বলছে। এবং সেই টসটা এবার বলছে দুইবার করবা, একবার টস করবা আরেকবার টস করবা। তো একবার বলতেছে যে যদি দুইবারই তোমার হেড আসে, টস কি করবা আমি জানি না, টস তুমি না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু এইটা আবার ম্যান্ডেটরি, ওরা বলে দিছে যে এইবার কিন্তু তোমার দুইবার যদি হেড আসে, তুমি 1 নাম্বার ক্রসিং ওভারটা মানে ক্রসিং ওভারটা 1 নাম্বার ক্রোমোজোমে হয়েছে, অর্থাৎ এইখানে ক্রসিং ওভার হয়েছে। এখন বাস্তবে তুমি এটা সেটা দেখাবা কিনা জানি না, সেটা দেখানো তোমার লাগবে না, তোমার ফাইনালি সবটা লিখলেই হবে, কিন্তু তোমার তো এটা জানতে হবে। ওরা যেহেতু এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে 1 নাম্বার ক্রসিং ওভার দেখাবা, তাহলে তুমি একটু লিখে দিবা যে রাফলি করবা যখন, যে এখানে আমি দুইবারই আমি হেড পেয়েছি, এই জন্য আমি এখানে ক্রসিং ওভার দেখাইছি, এখানে এরা ইন্টারচেঞ্জ করছে। তারপরে বলে দিছে আগে হেড পড়ছে পরে টেল পড়ছে, এগুলো নিয়ে আসলে মাথা ঘামানোর কিছুই নাই, এখানে 2 নাম্বার জায়গায় ক্রসিং ওভার তুমি দেখাইতে পারো। অর্থাৎ আমি তোমাকে সহজ করে দিয়েছি, এইটা নিয়ে তোমার গবেষণা করার কোনো দরকার নাই। তুমি এখান থেকে সিদ্ধান্ত নাও যে তুমি কোন জায়গায় ক্রসিং ওভার দেখাবে, এই 4টার 4টা না, একটা জায়গায় তুমি ক্রসিং ওভার দেখায় দাও, একটা যে জায়গায় যে কোনো জায়গায় তুমি একটা ইন্টারচেঞ্জ করে দেখা দাও এই পার্টে বাবার পেয়ারে। ঠিক এটা যখন হয়ে যাবে, ঠিক মায়ের পার্টেও তুমি এরকম একটা ক্রসিং ওভার দেখায় দিবা, একটা জায়গায় ইন্টারচেঞ্জ করে দিবা, একটা ক্রসিং ওভার দেখায় দিবা। তো একটা ক্রসিং ওভার হয়ে গেলেই তো অনেক চেঞ্জ এসে পড়বে, ব্যাপক চেঞ্জ এসে পড়বে। এবং এই ক্রসিং ওভারের যে চেঞ্জ গুলো আসে, সেই চেঞ্জ গুলো কিন্তু পরবর্তীতে আমরা যে ক্রসিং ওভার শিখছি, সেই ক্রসিং ওভারে আমরা কি দেখি যে দেখা গেল যে এখানে এই যে দেখো যে অবস্থান 3 নাম্বার স্থানে যে ক্রসিং ওভারটা হয়েছে, এই ক্রসিং ওভারটা যদি 3 নাম্বার স্থানে হয়, সে 3 নাম্বার স্থান, তো এখানে যদি ক্রসিং ওভারটা হয়, ধরো এই 3 নাম্বার এইখানে ক্রসিং ওভারটা হয়েছে, এইখানে ক্রসিং ওভারটা হয়েছে, তো এই ক্রসিং ওভারের রেজাল্ট আলটিমেটলি কি আসবে? রেজাল্ট আলটিমেটলি আসবে যে যখন ক্রসিং ওভার হয়ে যাবে, তখন কিন্তু এখানে এই MP1 MP2 এরপরে যেহেতু ক্রসিং ওভার এখানে হয়ে গেছে, মানে ক্রস হয়ে গেছে, এটাকে ওভার করে দিয়েছে, এখানে চলে আসছে, তাহলে এখান থেকে রক্তে চর্বি কম, তারপরে এখানে আছে চুল সোজা, তারপরে এখানে যেহেতু চলে আসছো তাহলে নীলাভ চোখ, যেহেতু ক্রসিং ওভার হয়ে গেছে, দেন তুমি এখান থেকে এই যে চঞ্চল, এই MM4 এই ক্যারেক্টারের মধ্যে তুমি এটা চলে আসতে পারো। এটাই তো ক্রসিং ওভারের মূল মানে থিম। যদি তোমার ক্রসিং ওভারটা এই ধরনের হয়, যেমন একেবারে 3rd প্লেসে যদি ক্রসিং ওভার হয় বা 4th প্লেসে যদি ক্রসিং ওভার হয়, তাহলে কি করা লাগবে যে প্রথম 3টা ঠিক আছে, এই লাস্টেরটা খালি একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো সেটারই কিছু স্যাম্পল আমরা দেখাবো যে কয়েক রকমের ক্রসিং ওভার হতে পারে। এটা তুমি যেভাবে দেখাতে চাও, তুমি যদি প্রথমে ক্রসিং ওভার দেখাও যেমন রক্তে চর্বি বেশি, এখানে রক্তে চর্বি কম, তাহলে তুমি এখানে ক্রসিং ওভার হয়ে গেলে, তো ধরো রক্তে চর্বি বেশি, এখানে যদি ক্রসিং ওভারটা দেখায় দাও, তাহলে আলটিমেটলি এখানে এক্সচেঞ্জ হচ্ছে, এই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের সাথে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ক্রসিং ওভারের মূল থিমটা হচ্ছে বৈশিষ্ট্য এক্সচেঞ্জ হয়ে যাওয়া, চেঞ্জ হয়ে যাওয়া। এখন তুমি যদি মনে করো যে স্যার এখানে যদি ক্রসিং ওভার হই, এটা এখানে চলে যাচ্ছে, এটা এখানে চলে আসতেছে, আর কি কিছু হচ্ছে? আর তেমন কিছু হচ্ছে না।
অর্থাৎ রক্তে চর্বি বেশি এখানে চলে আসছে, রক্তে চর্বি কম ওখানে চলে যাচ্ছে। এরপরে যেটা আছে তুমি সেটাই রাখতে পারো, কোনো সমস্যা নাই, কারণ এটা এখানে ক্রসিং ওভার, এখানে অংশের বিনিময়টা হয়ে গেছে, এটা ভেঙে গেছে, এটা জোড়া লেগে গেছে, এটা এখানে এদের সাথে মিলে গেছে ও ওদের সাথে মিলে গেছে এটা। আর মাঝখানে যদি ক্রসিং ওভার দেখাও, যেটা আমি এখানে 3 নম্বরে দেখালাম বা এখানে যেটা দেখালাম, মাঝখানে যদি ক্রসিং ওভার দেখাও, তাহলে তোমাকে যে জিনিসটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, এটা যদি তুমি করো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো সঠিক, এটা করতেই যে হবে এমন কোনো কথা নাই, কারণ এখানে বিষয়গুলো খুব জটিল ভাবে উপস্থাপন করা হয়েছে, এটা একটা ফিগার ড্রয়িং দিয়েও দেখানো যেত। এখানে এই রক্তে চর্বি বেশি, কোকড়া চুল, ধরো এই জায়গায় কোকড়া চুল এবং কোকড়া চুল, এখানে ক্রসিং ওভার ঘটলো, এখানে ক্রসিং ওভার ঘটলে কি হবে? আলটিমেটলি এখানে ক্রসিং ওভার ঘটলে এই বৈশিষ্ট্যটা এই জায়গাটায় যদি ক্রসিং ওভারটা ঘটে, তাহলে রক্তে চর্বি বেশি এটা আসবে, তারপরে ধরো এই যে এই বৈশিষ্ট্যটা চলে আসবে কোকড়া চুল, তারপরে যেহেতু এখানেও কোকড়া চুল, এটা ধরে নিব আমরা মনে মনে যে ইন্টারচেঞ্জ করছে, তারপরে নীলাভ চোখ, এখানে শান্ত, এইটা চলে আসলো, এইটা ক্রসিং ওভারের যে সিকোয়েন্স আমাদের বইতে যেটা আছে। আর এখান থেকে যেটা আছে সেটা আমরা দেখবো, এখান থেকে রক্তে চর্বি কম, যেহেতু একটা ক্রসিং ওভার এই জায়গাটার মধ্যে হয়েছে, তাহলে এখান থেকে আমি কোকড়া চুল নিব এবং তার সাথে বাদামি চোখ এবং চঞ্চল, এইভাবে নিয়ে নিতে পারবো। আর যদি আমরা মনে করি যে না, ক্রসিং ওভার আমরা এখানে ওইভাবে না দেখিয়ে জাস্ট আমরা এখানে একটা বৈশিষ্ট্য আমরা এক্সচেঞ্জ করে নিব, সেটাও আমরা করতে পারি। তো যাই হোক, আমরা এখন দেখি আমাদের অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে সলভ করব। তো এখানে এই যে ক্রসিং ওভারটা হয়েছে, এখানে এই যে এখানে লিখছে যে PP2 অবস্থানের কার্ডটিকে PM2 অবস্থানের কার্ডের জায়গায় বদল করে দিতে হবে, এটি ওই ক্রোমোজোমের 2 নং স্থানের ক্রসিং ওভার বলে গণ্য হবে। ধাপ 1 চিত্রে অনুযায়ী তখন PP2 নিচের ক্রোমোজোমের অংশ হয়ে যাবে, হ্যাঁ, আর PM2 তখন উপরের ক্রোমোজোমের অংশ হয়ে যাবে। হ্যাঁ, টসে শিক্ষার্থীর অন্য অবস্থান নং আসে, তাহলে সেই অবস্থার একইভাবে ক্রসিং ওভার করতে হবে। আলটিমেটলি এই জায়গায় ইনস্ট্রাকশনটা মানে এরা যারা করেছে তাদের প্রতি আমি সম্মান রেখেই কথাটা বলছি, যে এইখানে আসলে স্টুডেন্টরা যথেষ্ট মানে কি বলে প্রশ্নের সম্মুখীন হবে, এই কাজটা করা ঠিক হয় নাই। এখানে অনেক দেশ বরেণ্য ব্যক্তিবর্গ এখানে অ্যাসাইনমেন্ট করেছে, আসলে ক্রসিং ওভারের যে বিষয়টা আমরা যদি এখানে একটু আমরা ড্রয়িং করি, ড্রয়িংটা আমরা জানি না আসবে কিনা, তারপর আমরা চেষ্টা করব একটু দেখানোর জন্য, হালকা ভাবে দেখানোর জন্য, যে আসলে ক্রসিং ওভারের বিষয়টা যেটা, সেটাতে কিন্তু ধরলাম আমি এটা একটা আমার ক্রোমোজোম, আর ধরলাম আমি এখানে সে এইটা আরেকটা ক্রোমোজোম সে, এবং আমি এখানে ধরে আমি এই জায়গায় একটা ছোট্ট ক্রসিং ওভার মানে ঘটিয়ে ফেললাম, এইরকম একটা ক্রসিং ওভার আমি ঘটিয়ে ফেললাম। এখন এইটার মিনিং কিন্তু চমৎকার, এটাকে যদি আমরা বিভিন্নভাবে এটাকে যদি বিশ্লেষণ করি, যেমন আমি এইটার জন্য আমার এখানে ধরলাম কতগুলো আমার ফ্যাক্টর আছে, এখানে ধরলাম আমি এখানে এ আছে, এরপরে যে আমার এখানে বি আছে, এরপরে যে এখানে সি আছে, এখানে ধরলাম ডি আছে, সে, আর আমাদের লালের জন্য সাপোজ একই জিনিস, আমরা এখানে ধরলাম আমাদের এ আছে, এখানে আমাদের বি আছে, সাপোজ এখানে আমাদের সি আছে, এখানে আমাদের ডি আছে। এখন এই জায়গাটার মধ্যে কি হয় আলটিমেটলি, এই জায়গাটার মধ্যে যদি আমি এটাকে আমার এই প্লেসের সাথে এই প্লেস এক্সচেঞ্জ করি, হ্যাঁ নিঃসন্দেহে আমার এই প্লেসটা কিন্তু ঠিক আছে, এখানে যে ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী কিন্তু ঠিক আছে, যে আমার লাল, হ্যাঁ এইটুক হইলো, এর সাথে আমার চলে আসলো হচ্ছে এইটা, কথার কথা সেম। এখানে কি হইলো আমার, এখানে আমার হইলো যে আমি এখানে দিয়ে দিলাম এ, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সে, বি, সি এবং ডি, সে। একটাই আমরা বোঝানোর চেষ্টা করি, একটাই বোঝানোর চেষ্টা করি, কিন্তু এই বিষয়টাই যদি আমার ক্রসিং ওভারটা যদি আমি জাস্ট সে আমি যদি মিডল পর্যায়ে দেখাই, মাঝে দেখায় দেই,
সে মাঝে একদম মাঝখানে যদি আমি দেখাই, তাহলে বিষয়টা কিন্তু একটু ভিন্ন একটা মিনিং দাঁড়াবে। সেটা কিরকম? অর্থাৎ টার্মিনাল ক্রসিং ওভার আর এইভাবে যে ক্রসিং ওভার, এখানে কিন্তু একটা পার্থক্য অবশ্যই আসবে। দেখা গেল এখানে এ আছে, এখানে বি আছে, সাপোজ এখানে সি আছে, এখানে ডি আছে। সে এখন আমি যদি এইটাতে এইখানে যদি আমি দিয়ে দেই সাপোজ এ, এখানে দিয়ে দিচ্ছি বি, এখানে দিয়ে দিচ্ছি সি, এখানে দিয়ে দিচ্ছি ডি, এখানে কিন্তু আমার আগে বেশি না, খুব সিম্পল বিষয়টা, কিন্তু খুব সিম্পল। বাচ্চারা অবশ্যই বুঝতে পারছো বিষয়টা। একটু তোমরা দেখো জিনিসটা, একটু দেখো যে এখানে কি বিষয়টা কি। এখানে কিন্তু জাস্ট এটা তার পার্ট এক্সচেঞ্জ করে চলে আসছে নিচে অন্য গুলোর সাথে, অর্থাৎ এই যে পার্পল কালার বা ডিপ ব্লু কালারের সাথে চলে আসছে, হ্যাঁ, ভায়োলেট কালারের সাথে চলে আসছে। কিন্তু যখন তুমি ক্রসিং ওভারটা এই যে দেখাবা, মানে আলটিমেটলি ক্রসিং ওভার তো একটা এরিয়াতে দেখাতে হবে, এবং সেই এরিয়াটা অবশ্যই স্পেসিফিক বি এরিয়া না। এখানে যেমন এরিয়া দেখানো হয়েছে, আসলে একবারে সরাসরি এখানে এইটাই যদি আমরা এরিয়া ধরি বা এই জোনটাকেই যদি ধরি, এই জোনটাকে ধরলে এক ধরনের, এবং সেই জোনটাকে যদি আমরা মনে করি যে এটাই হচ্ছে আমাদের ক্রসিং ওভারের জোন, এটাই হচ্ছে আমাদের ক্রসিং ওভার জোন, তাহলে এখানে কিন্তু এইটার রেজাল্ট কিন্তু ভিন্ন আসবে। কিরকম ভিন্ন আসবে স্যার? এইটার রেজাল্টে কিন্তু চলে আসবে এই রকমের, অর্থাৎ এখানে দেখা যাবে যে এ চলে আসতেছে এবং এইখানে এর সাথে বিও চলে আসতেছে, জাস্ট এখানে যে সি ডিটা, এখানে সি এবং ডিটা ওইটার থেকে পার্ট এক্সচেঞ্জ করতেছে, অর্থাৎ এখানে সি ডি ঠিক আছে এখানে, আর এখান থেকে চলে আসতেছে হচ্ছে আমাদের এ বি। আমাদের বইতে যেভাবে ফ্যাক্টর গুলো আমরা আলাদা দেখাই, সেখানে কিন্তু স্পেসিফিক কোন ফ্যাক্টরের উপর আমরা ক্রসিং ওভার দেখাই নাই, আমরা ফ্যাক্টরের মাঝে একটা জায়গায় ক্রসিং ওভার দেখিয়েছি। তাহলে এইটা হবে এই রকমের, আর এইটা হবে এই রকমের, ভেরি সিম্পল। এটা হবে এই ধরনের। তাহলে এখন এখানে তুমি লিখবে যথারীতি এ বি, আর এখানে তুমি লিখে ফেলবে হচ্ছে সিডি। এখন তুমি এই যে ক্রসিং ওভারটা এখানে এরা যেটা ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমরা সলভ করেছি, কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি যেন বইয়ের সাথে তোমার যেন মনে হয় যে না আসলে আমি যা বুঝেছি এখানেও যেটা বলে দিয়েছে, সুতরাং এটা যেহেতু বলেই দিয়েছে, এই কার্ড এক্সচেঞ্জের কথা যেহেতু এখানে বলেই দিয়েছে, বলতেছে যে স্পেসিফিক আমি এখান থেকে এইটা এক্সচেঞ্জ করব, এখান থেকে এটাকে এখানে এক্সচেঞ্জ করব, যে দ্যাটস অল। ক্রসিং ওভারের ক্ষেত্রে আমি দেখা গেল এখান থেকে আমি এটাকে এক্সচেঞ্জ করব আর এখান থেকে আমি এটাকে এক্সচেঞ্জ করব, দ্যাটস অল, স্পেসিফিক। অথবা আমি ক্রসিং ওভারের জন্য এখান থেকে এটাকে আমি এক্সচেঞ্জ করব, এখান থেকে আমি এটাকে এক্সচেঞ্জ করব, দ্যাটস অল। সরাসরি ফ্যাক্টর দেখিয়ে দিয়েছে, বা এখান থেকে এটাকে আমি এক্সচেঞ্জ করব, এখান থেকে আমি এটাকে এক্সচেঞ্জ করব, দ্যাটস অল। মানে ফ্যাক্টরকেই সরাসরি সরিয়ে দিয়ে দেখিয়েছে অ্যাপ্লিকেশন লেভেলে। কিন্তু আমাদের ক্রসিং ওভার গুলো কিন্তু বইতে ওইভাবে নাই। আমাদের ক্রসিং ওভার গুলো পজিশন যেখানে আছে, ঠিক আছে, এটা একটা পজিশন, 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 এইভাবে আমাদের দেখানো হয়েছে। যার কারণে আমরা কিন্তু ক্রসিং ওভার দেখাচ্ছি কিভাবে, এই পজিশনে ক্রসিং ওভার দেখাচ্ছি, পজিশনে। এখানে আমি ক্রসিং ওভার দেখাচ্ছি, ফ্যাক্টরের মধ্যে না, এই পজিশনের মধ্যে আমরা কিন্তু ক্রসিং ওভার দেখাচ্ছি। তাহলে পজিশনে যদি আমি ক্রসিং ওভার দেখাই, তাহলে আমার এখানে যদি ক্রসিং ওভারটা হয়
স্টুডেন্টরা ভালোভাবে, ছেলেমেয়েরা ভালোভাবে বুঝে নাও। এখানে যদি আমার ক্রসিং ওভার হয়, আমার বইতে কিন্তু এইভাবে দেয়া আছে যে ফ্যাক্টরে না, ফ্যাক্টরের মাঝে স্পেসের মধ্যে আমার ক্রসিং ওভার হয়েছে, এবং এটাই প্রকৃত সত্য। যে তাহলে আমার কি হবে, এই যে ফ্যাক্টর দুইটা, এই ফ্যাক্টর দুইটার সাথে আমার এই ক্রসিং ওভারের ফলে এই দুইটা ফ্যাক্টর আসবে, জোড়া লাগবে। আর এই দুইটা ফ্যাক্টরের সাথে যেহেতু মাঝে ক্রসিং ওভার হয়েছে, এই ফ্যাক্টর দুইটা জোড়া লাগবে। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের বইয়ের থিম। কিন্তু এখানে যে থিমটা দিছে সেটা আমরা একটু পরে আরো ক্লিয়ার করব। সরাসরি বলেই দিছে যে ক্রসিং ওভার এখানে এটার সাথে এটা এক্সচেঞ্জ করে নিবা, দ্যাটস অল। যাই হোক, আমরা এখন মূল জায়গায় চলে যাচ্ছি। তো ক্রসিং ওভারটা তুমি যখন করবে, ক্রসিং ওভারের ফলাফলটা তুমি আবার শো করবে যে এক্সচেঞ্জ করার পরে এই 16টা চার্টের অবস্থা কি হয়। তুমি যে কোনো একটা জায়গায় এক্সচেঞ্জ করে নিবা, এখানে একটা এক্সচেঞ্জ করে নিবা, দেন এখানে আবার 16টা এক্সচেঞ্জ করার পরে 16টা তুমি দেখাবা, এবং ঠিক আগের মতো নন ক্রসিং ওভার যেটা ছিল, যখন ক্রসিং ওভার হয় নাই, ঠিক তখন যে ফরম্যাটে এখানে কাজ করা হয়েছিল হেড এন্ড টেল, সেই প্রসেসে তুমি আবার ক্রস করবে। তো এখন আমরা মূল থিমে চলে যাচ্ছি। আমাদের অ্যাসাইনমেন্টের যে মূল কাজ সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের চার্ট। এটার যে আমাদের যে একটা চেকার বোর্ড যেটা আমরা করব, আমরা ক্রস দেখাই সবসময় এই চেকার বোর্ডের মাধ্যমে। সেখানে রাউন্ড ওয়ানে আমার ক্যারেক্টার আসবে দুইটা, মানে বাবা থেকে আসবে যে বৈশিষ্ট্যগুলো বাবার গ্যামেটের মধ্যে, মানে ছেলে সন্তানের মধ্যে বাবার যে গ্যামেটের যে ক্যারেক্টারগুলো আলটিমেটলি ঢুকছে সেটাই তো সন্তানের মধ্যে আসবে। সন্তানের মধ্যে থেকে পরবর্তী সন্তানে কি যাবে সেটা বড় কথা না। মায়ের কাছ থেকে যে বৈশিষ্ট্যগুলো মায়ের বাবা মার মাধ্যমে যেহেতু সন্তান হয়েছে, দুইজনের যে ক্যারেক্টারগুলো আসলে ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে আসবে সেইটা আমি এখানে আলোচনা করব। এখানে আবার টসে অল্টারনেট করে আলোচনা করব। ঠিক এখানে আবার এর আগে আমরা ক্রসিং ওভার ঘটিয়ে নিয়ে তারপরে এই কাজটা করব, দেখবো যে কি ক্যারেক্টার চেঞ্জ আসছে, অর্থাৎ এইটার সাথে এটার কি চেঞ্জ আসলো, এইটার সাথে এটার কি চেঞ্জ আসলো, এইটার সাথে রাউন্ড 2 এর সাথে রাউন্ড 4 এর কি চেঞ্জ আসলো আমরা দেখব। ক্রসিং ওভার আমরা দুইবার ঘটাবো এবং দুইবার দেখবো। যাই হোক, বিষয়টা ক্লিয়ার। আমরা এখন মূল আমাদের আলোচনায় চলে যাচ্ছি। এতক্ষণ যেহেতু ক্লিয়ার করে দিছি, এটা দিয়ে তুমি কাজ করে ফেলতে পারবা, যেহেতু আমি এটা পিডিএফ করেছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা সবাই এটা দেখে দেখে, ভিডিওটা দেখে দেখে সবাই স্ক্রিনশট দিয়ে নিবা। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তারা পরবর্তীতে এটা বুঝে তোমরা দেখবা যে সব স্যার লিখে দিয়েছি ক্লিয়ারলি। বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য খুব সহজ, এটাকে তুমি জাস্ট বাংলা অর্থ, তুমি সবই এগুলো আসলে বায়োলজিক্যাল নাম সবই তুমি বাংলায় বুঝতে পারবা, এটা কোনো কিচ্ছু না, সব বাংলা অ্যাসাইনমেন্টটা তোমার কাছে আছে। সুতরাং এটা দেখে তুমি জাস্ট ক্রস গুলো করবা এবং রাফলি করে তুমি মূলত তোমার যে মেইন যে চার্ট যেটা আছে, চেকার চার্ট, সেটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। নিচে কারণ লিখতে হবে যে ক্রসিং ওভারের কারণে কি হইলো, আর ক্রসিং ওভার ছাড়া যে আমাদের রেজাল্ট সেটা কি, এটার মধ্যে ভেরিয়েশনটা কি। তো যাই হোক, আমরা আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য আমরা বেশি এটা গুরুত্ব দিচ্ছি, কারণ তাদের জন্য বিষয়গুলো একটু টাফ। তো তোমরা দেখো, আমি ঠিক একদম ক্লিয়ারলি আমি এখানে ওইখানে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, আমি এটা এখানে ক্লিয়ার করে নিয়ে আসছি। আমি ছক থেকে ক্লিয়ার করছি। এটা হচ্ছে তোমার লাগবে কাজ করা, এখান থেকে শুরু। এখানে কি লেখা আছে? ফাদার্স হোমোলোগাস ক্রোমোজোম কামিং ফ্রম গ্র্যান্ডফাদার, পিপি, অর্থাৎ আমার দাদা থেকে বাবার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আসছে। এখন 1 নাম্বার এই যে ক্যারেক্টারটা সেখানে আসছে ফ্যাট, হাই ইন ব্লাড, এগুলো তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে আছে, এটা আর আমি বিশ্লেষণ করব না, হুবহুটা আমি অ্যাসাইনমেন্টটা লিখছি। এখন আমি বললাম যে মেয়োসিস হ্যাপেন উইদাউট ক্রসিং ওভার, অর্থাৎ এখানে যদি মেয়োসিস হয়, এই যে এখন এই দুইটা থেকে একটা ক্যারেক্টার টসের মাধ্যমে আমি নিব। এখন যদি মিওসিস না হয়, তাহলে আমি যেটা এই যেখানে যেভাবে সাজানো আছে, এখানে যেভাবে সাজানো আছে, মায়ের মধ্যে আমি ক্রসিং ওভার ঘটাবো না, বাবার মধ্যে ক্রসিং ওভার ঘটাবো না গ্যামেট তৈরির আগে। তাহলে এখান থেকে আমি একটা ক্যারেক্টার নিব, আমি এখান থেকে এই দুইটা থেকে আমি আরেকটা ক্যারেক্টার নিব, তারপরে আমি এই দুইটা থেকে টসের মাধ্যমে আরেকটা ক্যারেক্টার নিব। ভেরি সিম্পল, আমি এখন দেখাবো তোমাদের। এই দুইটা থেকে আমি টসের মাধ্যমে একটা ক্যারেক্টার নিব, বেছে নিব। দেখো তোমরা ঠিক একই কাজ আমি করতেছি। এখানে যা দেখিয়েছি, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, দেখো পেয়ার। এই যে দেখো PP1 PP2, এই যে দেখো PP1 PP2 PP3 PP4, এই যে PP1 PP2 ক্যারেক্টার, PP3 PP4, অর্থাৎ 1 2 3 4 নাম্বার পজিশনে যে ক্যারেক্টার গুলো আছে। অর্থাৎ আমি এইবার এই বক্সটাকে, সবাই একটু ভালোভাবে খেয়াল করো, এই বক্সটাকে আমি কি করেছি, ভেরি সিম্পল, এই বক্সটাকে আমি এইখানে এনেছি, যেহেতু বলছে এরা মুখোমুখি রাখতে হবে, এখানে এনেছি। আর এই বক্সটাকে আমি, এই যে বক্সটাকে, সেটাকে আমি কোথায় নিয়েছি, এইখানে নিয়েছি। অর্থাৎ
দাদি থেকে আমার যে ক্যারেক্টারটা আর দাদা থেকে ক্যারেক্টারটা আমি পাশাপাশি নিলাম। বেশ কিছুই না, তুমি এটা দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রাখো, এটা তুমি জাস্ট খাতায় রাফ করবে, আর কিছুই না। এই যে আমরা সেকেন্ড পেপারে জেনেটিক্স আমরা পড়েছি, সেখানে আমরা এই ক্রসে অভ্যস্ত, বা আমাদের মিওসিস সেল ডিভিশনে আমরা জানি যে গ্যামেট ফরমেশনের সময় এরা কি হয়, আইসোলেশনের মাধ্যমে আর সেগ্রিগেশনের মাধ্যমে তারা ফ্যাক্টর গুলো আলাদা হয়ে যায়। তো এখানে আমি কি করেছি তুমি একটু দেখো, যে এই যে একটা হোমোলোগাস আমার PP1, অন্য একটা কালার নিয়ে নেই, এই যে ধরো এটা হচ্ছে আমার PP1, এটা হচ্ছে আমার PP1, এটা একটা ক্যারেক্টার, এর সাথে আমার PM1, এই যে এই ক্যারেক্টারটা ফ্যাট হাই ইন ব্লাড, ফ্যাট লো ইন ব্লাড। দেখো এই যে অ্যারো দিয়েছি আমি, এখান থেকে দেখো তুমি এখান থেকে আমি দেখো এই যে অ্যারো দিয়ে আমি এখানে নিয়ে আসলাম ক্যারেক্টার, আর এখানে যেহেতু 4টা ছিল, 4টা থেকে আমি ক্যারেক্টার এখানে বের করে নিয়ে আসলাম। দেখো কি লিখছি, সেম জিনিস লিখছি, যে ফ্যাট হাই ইন ব্লাড আর এখানে ফ্যাট লো ইন ব্লাড, অর্থাৎ বাবার শরীরে দাদির কাছ থেকেও যে ক্যারেক্টারটা সেটাও আমি আনছি, পাশে আনছি, আর সেম ক্যারেক্টার হাই ব্লাড দাদার কাছ থেকে বাবার মধ্যে সেই ক্যারেক্টারটা আমি আনছি। এখন বলতেছে যে ওই যে র্যান্ডম স্যাম্পলিং, অর্থাৎ তুমি কোনটা বেছে নিবা দৈব চয়ন পদ্ধতিতে, এটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারবে না, যেহেতু ইনস্ট্রাকশন দিয়েছে যে টস করতে হবে এবং হেড আসলে, হ্যাঁ অবশ্যই তোমাকে হেড আসলে যে এখানে লেখা আছে, এখানে আমার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, দেখো তোমার এখানে বাংলাতে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি হেড পড়ে তাহলে পিপি থেকে ক্যারেক্টার নিতে হবে, আর যদি টেইল পড়ে তাহলে পিএম থেকে ক্যারেক্টার নিতে হবে। তাহলে আমি এখানে এই জন্য এটাকে আবার সাজায় দিছি, এটা নিয়ে ভেবো না যে তোমার এটা করতে হবে, জাস্ট এটা খেলা। এখন আমি এখানে কি করব, আমি পিপি থেকে ক্যারেক্টার নিব, আমার টসের দরকার নাই, আমি জাস্ট পিপি থেকে ক্যারেক্টার নিব। তাহলে PP1 এই ক্যারেক্টারটাই আমি সাপোজ এখানে নিব, কথার কথা আমি দাদির বৈশিষ্ট্যটা আমি বাবার শরীরে প্রকাশ করব না, বাবার শরীরে নিব না, আমি দাদার কাছ থেকে বৈশিষ্ট্যটাই নিব। যেহেতু আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি এবং তোমার এখানে ইনস্ট্রাকশনে 3 এবং 4 এ দিয়ে দিয়েছে যে হেড হলে পিপি থেকে ক্যারেক্টার নিতে হবে, তাহলে আমি এখানে লিখে দিয়েছি যে হেড, আমি কয়েন টস করলাম, হেড পেলাম, এই জন্য আমি এখান থেকে ক্যারেক্টার নিলাম। ক্লিয়ার? একটা বুঝলে সব বুঝতে পারবা। ঠিক দেখো সেকেন্ড ক্যারেক্টারটা দেখো, খুবই মজার, এটা দিয়ে দেখাই। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে এটা PP2, এটা হচ্ছে আমার সেকেন্ড ক্যারেক্টার হোমোলোগাস। তাহলে এটার জোড়া কোনটা, এটার জোড়া হচ্ছে এইটা PM2, PP2 এর জোড়া হচ্ছে PM2। তাহলে এটাও কার্লি হেয়ার, এটাও কার্লি হেয়ার, একটু আগে যেটা মজা করতেছিলাম যে দুইজনেরই কার্লি হেয়ার। এখন কোনো অসুবিধা নাই, কার্লি হেয়ার হইলেও আমার একটা তো দেখাইতে হবে কার্লি হেয়ার, কিন্তু আমি PM2 দেখাবো। PM2 কেন দেখাবো, কারণ আমার PM হচ্ছে টেইল। আমি এই যে এখানে দেখো টস দিছি, এটা বোগাস, একটা কয়েনের টস দিয়ে আমি বলতেছি আমি এখানে টস দিছি, টস করছি, আসলে আমি কোনো টস করি নাই, একবার হেড দিছি একবার টেল দিলাম, সুতরাং আমি এখন PM থেকে বৈশিষ্ট্য নিব, তো PM থেকে বৈশিষ্ট্য নিছি। এখন তুমি বলবা যে স্যার কি লাভ হইলো, এখানেও কার্লি হেয়ার পাইলাম, এখানেও কার্লি হেয়ার পেলাম, এখন আমাকে দিছে দুইটাই কোকড়ানো চুল, সুতরাং আমি কার্লি হেয়ার এখান থেকে নিলাম। ঠিক সেম প্রসেস আমি এবার থার্ড যে হোমোলোগাস পেয়ার আছে, দেখো থার্ড হোমোলোগাস পেয়ার এটা, এবং এই যে থার্ড হোমোলোগাস পেয়ার PM3 PP3, এই দুইটার মধ্যে আমি দেখো একটা একটু ডিফারেন্স আছে, ব্রাউন বাদামি চোখ আর নীল চোখ। বাদামি চোখ নীল চোখ থেকে দেখো আমি কি করছি, আরেকবার টস করছি, এই টসের ক্ষেত্রে আমার টেইল পার্ট উঠছে, টেইল বললে আমি বলছি PM থেকে ক্যারেক্টার নিতে হবে, তো PM থেকে ক্যারেক্টার ব্লু আই আমি এখানে নিয়ে নিলাম। এইবার তুমি দেখো খুবই মজা, আমরা আসল জায়গায় চলে আসছি মোটামুটি ভাবে। দেখো ক্যারেক্টার 4 রেস্ট, হ্যাঁ ফ্রিকেল রেস্টলেস মানে চঞ্চল, চঞ্চল প্রকৃতির দাদা ছিল, আর দাদি ছিল শান্ত, দাদি সাধারণত শান্তই থাকে মহিলারা। তো এখন দেখো এখানে এই দুইজনের মধ্যে থেকে আমি টসে আমি বললাম যে কি করলাম, হেড, কয়েনের হেড, আমার হেড আসছে, হেড আসলে পিপি থেকে বৈশিষ্ট্য নিতে হবে, কিছু করার নাই, দাদার মতো আমি চঞ্চল বৈশিষ্ট্য বাবার শরীরে নিয়ে নিলাম। তাহলে এখানে লিখছি দ্য অ্যাবভ 4 ক্যারেক্টার ফ্যাক্টর ফাইনালি কাম ফ্রম ফাদার্স, মানে কাম টু দ্য ফাদার্স, নট ফ্রম মানে দাদা দাদি কাম টু দ্য ফাদার্স, অর্থাৎ বাবার যে গ্যামেট হইলো সেই গ্যামেটের মধ্যে আমার এই 4টা ফ্যাক্টর ঢুকলো, হ্যাঁ ফ্যাট, তারপরে কার্লি হেয়ার, তারপরে এখানে হচ্ছে ব্লু আই, আর হচ্ছে রেস্টলেস, এই 4টা ক্যারেক্টার বাবার থেকে আমি পাইলাম। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে এটা একেবারে কিছুই না, সেম কাজ সেম জিনিস সেম, এটা আমি আর বুঝাবো না, এটা একদম ক্লিয়ার। তাহলে দাদি থেকেও কয়টা পাইলা তুমি, দাদি থেকেও 4টা ক্যারেক্টার পাইলা।
যেহেতু ওইটা বুঝে আসছে এখন আর এটা বুঝতে কোনো সমস্যা হবে না, সেম একই বোগাস। এখানে এই যে টস করছি হেড টেল টেল টেল, বলো যে স্যার এখানে হেড হেড, হ্যাঁ এখানে টেল তিনটা দিচ্ছেন আপনি টস, তোমার ইচ্ছা, তোমার টসের দরকার নাই, তুমি এখানে হেড দাও, হেড দিলে অবশ্যই বৈশিষ্ট্যটা হেডেরটা নিতে হবে, আর টেল দিলে টেলের বৈশিষ্ট্যটা নিতে হবে। এই যে এখানে দেখো ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে যদি হেড উঠে তাহলে এমপি থেকে বৈশিষ্ট্য নিতে হবে, এই যে এমপি থেকে বৈশিষ্ট্য নিতে হবে, অর্থাৎ নানার থেকে বৈশিষ্ট্য নিতে হবে। আর যদি আমার টেল উঠে তাহলে নানি থেকে বৈশিষ্ট্য নিতে হবে। তাহলে তুমি যেভাবে খুশি নাও, ঠিক একইভাবে চারটা বৈশিষ্ট্য মায়ের গ্যামেটে ডিমের মধ্যে চলে আসলো, চারটা বৈশিষ্ট্য। হ্যাঁ আচ্ছা ফাইন, এখানে চারটা বৈশিষ্ট্য চলে আসলো। আমার মনে হয় সবার কাছে এখন আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে, চারটা বৈশিষ্ট্য চলে আসছে। তাহলে বাবা থেকে চারটা বৈশিষ্ট্য এখানে আসলো, বাবার কাছে চারটা বৈশিষ্ট্য, আর মার মধ্যে চারটা বৈশিষ্ট্য চলে আসলো। এখন চারটা বৈশিষ্ট্য তো আমাদের কি আসছে, হোমোলোগাস থেকে জোর ভেঙে আসছে। এখন সন্তানের শরীরে যখন যাবে তখন তো আবার জোর তৈরি করবে। এখন তো সন্তান হওয়ার ব্যাপার, এই যে বাবার গ্যামেট, এই যে মার গ্যামেট, গ্যামেট হ্যাপ্লয়েড ফরম্যাটে আসছে। এখন কি তাদের কি আবার জোড়া হতে হবে না, ডিপ্লয়েড হইতে হবে না, জোর করতে হবে না? তো এই জোরটা এখানে আমরা সন্তানের মধ্যে রাউন্ড ওয়ানে এই সন্তানের মধ্যে কি কি জোর আসলো সেটা আমরা দেখতেছি। যে বাবার থেকে আসলো হাই ব্লাড, তারপরে মায়ের থেকেও হাই ব্লাড আসলো, বাবার থেকে আসলো হচ্ছে কার্লি হেয়ার, কিন্তু ওদিকে মনে হয় নানির ছিল প্লেন হেয়ার বা কিছু, এখান থেকে মায়ের মাধ্যমে চলে আসছে। দাদা হয়ে বাবার মাধ্যমে এখানে ব্লু আই আসছে, এখানেও সেম আসছে, এখানে রেস্টলেস আসছে, এখানে রেস্টলেস আসছে, যাই আসছে এটা কোনো বিষয় না, এটা আমরা পেয়ে গেলাম, রাউন্ড ওয়ানের ফলাফল পেয়ে গেলাম। তুমি বলবো যে স্যার এই চারটা বৈশিষ্ট্য আপনি কোত্থেকে লিখছেন? এই যে দেখো বাবা, বাবার এই যে চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্যকে আমি এখানে জাস্ট লাইন করে লিখছি, আর কিছুই না। এই যে মায়ের যে চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্যকে আমি এক বাক্যে লিখছি, যেহেতু তোমার অ্যাসাইনমেন্টে এইভাবে লিখতে হবে, বক্স করে লেখা যাবে না। এখন বলবা যে স্যার এই চারটা বৈশিষ্ট্য আপনি কোত্থেকে পাইলেন? এই যে চারটা পাইছি না, এই চারটা আমি মায়ের এখানে বসাইছি, আর এই যে উপরের যে চারটা বৈশিষ্ট্য, এই চারটা আমি বাবার এখানে বসাই দিছি। এই ক্লিয়ার? রাউন্ড ওয়ান শেষ, রেসলিং রাউন্ড ওয়ান শেষ। ক্লিয়ার এভরিবডি? এবার একই কাজ রিপিট করা লাগবে। এই যে স্টেপ 6 এ বলছে 3 এবং 4, 6 নাম্বার ধাপ, অ্যাসাইনমেন্টে 6 নাম্বার ধাপে বলছে 3 এবং 4 কে আবার তুমি করো। কিভাবে করবা? টস করবা, খালি আবার নতুন করে টস করবা। এই যে টস, ওই একই ইনস্ট্রাকশন, টসের ইনস্ট্রাকশন একই, কিন্তু এইখানে যে টস করছো, কথার কথা, এখানে টস করছিলা কয়েনের টেল পাইছিলা, এখানে কি পাইছিলা? এখানে পাইছিলা হচ্ছে হেড। এইবার তুমি অল্টারনেট করে নাও, এইবার তুমি এখানে যে এই যে প্রথমে টেল নিছো, তারপরে এই যে এখানে কি নিছো, এখানে নিছো হেড, আবার এখানে নিছো কথার কথা, এখানে নিছো হেড, আর উপরে কি নিছিলা দেখো, উপরে নিছো এখানে হেড, এর উপরে কি নিয়েছিলা, এখানে নিছিলা টেল। হ্যাঁ, প্রথমবার নিছিলা টেল, তারপরের বার এখানে যা নিছো হচ্ছে সেকেন্ডে এখানে নিয়েছো হেড। এই যে দেখো ডিফারেন্স কিছু আছে, কিন্তু প্রথমটাতেও টেল পড়ছিল তোমার, এখানেও টেল পড়ছে। এখন তুমি বলবা যে স্যার এখানে যে আমার হেড আসছিল, এই যে হেড পার্ট আসছিল, এখানে হেড আসছে, আমি আবার যে ক্রসিং টস করলাম, সেকেন্ড চান্স র্যান্ডম স্যাম্পলিং, আবার যে আমি এখানে ক্রসিং করলাম, এখানে যে আবার টেল আসলো, হ্যাঁ এখানে আমি টেল দেখাচ্ছি স্যার, সরি এই যে এখানে হেড দেখাচ্ছি স্যার, এখানেও হেড, হ্যাঁ আর এখানেও হেড। বিষয়টা একটু ক্লিয়ার করে দেই, এখানেও হেড, এই যে এখানেও হেড, একটু মনে করো সবাই, একটু দেখো এখানেও হেড, এইখানে যে আমি সেকেন্ড লাস্ট যে ক্রস করতেছি এখানেও হেড। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে টেল, ওইখানে যে দেখো চেঞ্জ, এখানেও টেল, এখানেও টেল। আচ্ছা দেখি, এখানে হেড, এখানে টেল নিছিলাম আমরা, এটা হচ্ছে স্টেপ 3 বাবার এই ক্রসের ক্ষেত্রে। প্রথমটা হেড, পরেরটা টেল, তারপরেরটা টেল, তারপরেরটা হেড। আচ্ছা হেড টেল টেল হেড, আর এখানে কি নিছি, এখানে নিয়েছি আমরা হেড টেল হেড হেড। দেখছো, অর্থাৎ কিছু চেঞ্জ আসবে, ওখানে আসছে হেড টেল টেল হেড, আর এখানে কি আছে হেড টেল, ঠিক আছে, তারপরে হেড হেড, অর্থাৎ একটু চেঞ্জ করছি, অল্প একটু চেঞ্জ করছি। হ্যাঁ, এখন তুমি বলবা যে স্যার চেঞ্জ তো করছেন, আরো চেঞ্জ করতে চাই আমি, প্রথমটায় যা নিছি, আমি কয়েনের কি আসছে আমার ব্যাপার না, আমি এখানে টেল দিব।
স্যার আমার উপরে প্রথম যে ক্রস করছি বাবার ক্ষেত্রে ওইখানে আমার টেল আসছিল, এখানে আমার কয়েন টসে টেল আসছে, আমি হেড হেড নিব। নাও, তোমার যেটা খুশি তুমি সেটা নাও বাবা, তুমি এখানে হেড নাও, টেল নেওয়ার দরকার নেই, কিন্তু মাথায় রাখতে হবে যেটা নিবা সেটার ক্যারেক্টার তোমার অবশ্যই এখানে আনতে হবে। যদি তুমি টেল নাও তাহলে কিন্তু MM2 আসতে হবে, আর যদি হেড থেকে নাও তাহলে কিন্তু এটা আসতে হবে, এইটা ঠিক রাখবে। আর কয়েন তোমার টস তুমি যেভাবে খুশি সেভাবে করো, মানে হুবহু সেম যেন না হয়, একটু চেঞ্জ করে নিবা, আর কিছুই না। দেন আমার এখানে কি হইলো, সেম আমি রিপিট করলাম, এই যে মায়ের বৈশিষ্ট্য এখানে নিলাম, এখানে বাবার বৈশিষ্ট্য নিলাম, সেম আমি ক্যারেক্টার নিলাম, এবং নেওয়ার পরে এখানে আবার দেখো 4টা ক্যারেক্টার পাইলাম, এখানে আবার 4টা ক্যারেক্টার পাইলাম। খুবই সিম্পল। এই যে 4টা ক্যারেক্টার দেখো, আবার আমি এখানে বসাইলাম, এখানে আবার বসাইলাম। এখন এই 4টা ক্যারেক্টার যখন আমি পাইছি, তাহলে তো আমার আর টেনশন নাই, তাহলে আমি এখানে রাউন্ড 2 এর ফলাফল আবার এই 4টা ক্যারেক্টার এখানে বসাই দিছি, এখানে 4টা ক্যারেক্টার বসাই দিছি। তাহলে একটা সন্তানের মধ্যে তো জোড়ায় জোড়ায় বৈশিষ্ট্যগুলো আবার চলে আসছে, যেহেতু এখন চিলড্রেন ক্লিয়ার। এইবার চলে যাই হচ্ছে আমাদের ক্রসিং ওভার রাউন্ড। ওই যে আমি একটু আগে বলে আসছি, অনেক ব্যাখ্যা দিছি ক্রসিং ওভার, এই যেগুলি হচ্ছে বোগাস, 2 টাইম ফাউন্ড হেড, 2 টাইমস, এটা হলো টস, 2বার করে টস করছো, কি রেজাল্ট আসছে এটা। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো পুরো ভিডিও। এই যে এটা প্রথমে দেখতেছো, দেখো আমি কি করছি, এখানে যে ইনস্ট্রাকশন দিছে, এখানে হলো আমার প্রথমে আমার একেবারে মাস্টার সেট যেটা ছিল আমার কোশ্চেনের মধ্যে অর্থাৎ অ্যাসাইনমেন্টের মধ্যে যেটা ছিল, সেখানে আমি অ্যারো দিয়ে দেখাই দিচ্ছি যে ভাই আমি অ্যাসাইনমেন্টে আমি এখানে এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করব, আর কিছুই না, জটিল করব না, আমি এটারে এখানে নিব, এটারে এখানে নিব, আর এইটার মধ্যে আমি মায়ের ক্ষেত্রে একটা ক্রসিং ওভার করবো, এটারে এখানে নিব, এটারে এখানে নিব, শেষ। সিম্পল ক্রসিং ওভার ঘটাইছি, অ্যারো দিয়ে দেখাইছি। এখন এই যে ক্রসিং ওভার ঘটাইছি, এখানে অনেক ইতিহাস লেখা আছে, তোমার এগুলো দরকার নাই। এই হচ্ছে আমার চেঞ্জ করার পর, দেখো চেঞ্জ করার পর আসছে কিনা, এখানে ছিল PP3 চলে আসছে এই নিচের লাইনে, দেখো এই যে PP3 চলে আসছে ব্রাউন আই নিচের লাইনে, আর এখানে ছিল PM3, এটা চলে গেছে উপরের লাইনে। দেখছো এই জায়গায় যে ক্রসিং ওভারের পরে এক্সচেঞ্জে হয়েছে, এটা ক্লিয়ার, দেখো এটা এক্সচেঞ্জ হয়ে গেছে ক্লিয়ার। আর এইখানে দেখো আমি একটা এক্সচেঞ্জ করাইছি, এখানে কি মনে হয়, না এখানে না, সরি এখানে ঘটাইছি, একেবারে প্রথমে আমি একটা এক্সচেঞ্জ ঘটাইছি এখানে, সরি এখানে না, এখানে একটা এক্সচেঞ্জ ঘটাইছি। দেখো এখানে আছে কি MP1 কে দেখো নিচে নিয়ে গেছি, MP1 ফ্যাট লো ইন ব্লাড ছিল কি আমার মাস্টার সেটে উপরে, এটাকে আমি নিচে নিয়ে গেছি, আর MM1 কে নিয়ে গেছি উপরে, এই যে MM1 নিচে ছিল, ফ্যাট হাই ইন ব্লাড এটাকে উপরে নিয়ে নিয়েছি। তার মানে এই ফ্যাক্টরটা যার যার এরিয়া থেকে এক্সচেঞ্জ হয়ে আসছে, এটা হচ্ছে আমার আসছে, এটা হচ্ছে আফটার ক্রসিং ওভার রেজাল্ট, 16 কার্ড আফটার ক্রসিং ওভার, একটা করে ক্রসিং ওভার এখানে দেখাইছি, একটা করে এখানে দেখাইছে, আসছে। আসলে পরে কি আবার ঠিক আগের খেলায় চলে যাও, এখন তো তোমার জন্য একেবারে সহজ, ওই সেই পুরানো কথা, অর্থাৎ এই যে তার বাবার যে সেই যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম, এটা এই সেই জোড়ায় জোড়ায় ক্রোমোজোমকে আবার লিখে আবার ক্রস করা, আর কিচ্ছু না, একদম সহজ। দেখো এইটার সাথে এইটা, দেখো এই যে পাশাপাশি লিখছি, এইটার সাথে এইটা এবার পাশাপাশি মুখোমুখি, এই দেখো PP2 PM2, এই দেখো PP2, এই যে PM2 পাশাপাশি লিখছি। আবার দেখো PM3 PP3, এই দেখো এই জায়গায় চলে গেছে ক্রসিং ওভারের, এই যে এটা আসার কথা ছিল PP3, দেখো PP1 PP2, এখানে PP3 আসার কথা ছিল, কিন্তু ক্রসিং ওভার হয়েছে একটু ঘুরে গেছে, এখানে PP3, আর এইটা এখানে চলে আসছে PP3। এরপর একটা যা আছে সেম PP4 PM4। তো এই যে চারটা আমি এই যে এখানে 4টা, ভেরি সিম্পল, এই 4টা আমি লিখছি এক পাশে, আর এই 4টা লিখছি আরেক পাশে, যেহেতু হোমোলোগাস পেয়ার, এই যে এই 4টা এখানে লিখলাম, এই 4টা এখানে লিখলাম, ভেরি সিম্পল। আগের নিয়মে ক্রস, এখন ক্রস করতে যায় আবার সেই টস, এরা লিখেই দিছে যে টস করলে তোমার কি আসলে কি ধরতে হবে, এই যে লিখে দিছে লাইক প্রিভিয়াস, অর্থাৎ 3 এবং 4 এর ইনস্ট্রাকশনে যা ছিল যে টেইল আসলে এখান থেকে নিবা, হেড আসলে এখান থেকে নিবা, এই যে 4টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, দেখো ভেরি সিম্পল, 4টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, শেষ। 4টা বৈশিষ্ট্য তুমি বাবা থেকে পাইলা। এখন বাবার ক্রসিং ওভারের ফলাফল তো তুমি এখান থেকে খুব সুন্দর করে মজা করে নিলা। মায়ের এখানে যে তুমি একটা চেঞ্জ করছো, ইন্টারচেঞ্জ করছো, এটার সাথে যে এটা ইন্টারচেঞ্জ করছো, এটা তুমি দেখাবে না, এটা কোথায় দেখাবে, এটা পরের ঘরে যা দেখাবে, এই যে দেখো মায়ের 4টা এখানে ক্যারেক্টার, মায়ের এখানে 4টা ক্যারেক্টার, এইটা তুমি পাশাপাশি নাও, দেখো
কতটুকু আমি নিয়েছি। MM1 MP2 দেখো এই সেই ক্যারেক্টার MM1 MP2 দেখছো। তারপরে আছে MP3 MP4 এই দেখো MP3 MP4 পাইছো চারটা। আর মায়ের যেটা নানির কাছ থেকে যেটা ক্রসিং ওভার হয়ে আসছে, এই যে নানির কাছ থেকে গ্র্যান্ডমার কাছ থেকে এই যে ক্রসিং ওভার হয়েছে, তার মানে MM1 উপরে চলে গেছে, আর MP1 অর্থাৎ দাদার এই ক্যারেক্টার নানার ক্যারেক্টার এখানে এসে ইন্টারচেঞ্জ হয়েছে, তাহলে MP1টা নিচে দেখো, MP1 নিচে চলে আসছে, এই যে এখানে দেখো MP1, এই যে MP1 দেখো MP1 আসছে। তারপর MM2 যথারীতি এই যে MM2 MM3 MM4 দেখো এই যে দেখো চারটা বৈশিষ্ট্য সুন্দরভাবে MM2 MM3 MM4 এই চারটা বৈশিষ্ট্য মিলে গেছে। খেয়াল করো এই যে দেখো দাদির যে দুইটা ক্যারেক্টার দেখো, এই যে MM1 এটা থাকার কথা MM সিরিজের সাথে, অথচ এটা চলে গেছে MP সিরিজে, কারণ এটা এক্সচেঞ্জ হয়েছে, এটা ক্রসিং ওভার হয়েছে। আর MP ওর থাকার কথা ছিল এইখানে MP সিরিজের সাথে, এই যে MP সিরিজ ও চলে আসছে MM সিরিজের কাছে, এই যে এখানে। এটা জাস্ট ক্রসিং ওভার যে তুমি এখানে করছো, এটাকে আমি একদম খুঁটিনাটি বিশ্লেষণ করে ক্লিয়ারলি অ্যাকর্ডিং টু একেবারে অ্যাসাইনমেন্ট অনুযায়ী করছি হুবহু, দেন এখানে চলে আসছে। আর কিছুই না, এই যে টস আবার ঘটাবা, সেম আগের নিয়মে টস ঘটাবা, টস ঘটানোর পরে চারটা ক্যারেক্টার এবার তুমি মায়ের মধ্যে পেয়ে গেল ক্রসিং ওভার হওয়ার পর। এই যে লিখছে অ্যাবভ ক্যারেক্টার ফ্যাক্টর ফাইনালি কাম ফ্রম মাদার গ্যামেট আফটার ক্রসিং ওভার, আফটার ক্রসিং ওভার। আবার বাবার এখানে পালা চারটা ক্রোমোজোম আফটার ক্রসিং ওভার, তাহলে চারটা চারটা এরকম আবার ক্যারেক্টার পেয়ে গেল আফটার ক্রসিং ওভার। এইবার রেজাল্ট অ্যানালাইসিস আসলো। এই যে দেখো বাবার যে গ্যামেট এখানে চারটা, ঠিক যে চারটা তুমি এই যে আমি যে চারটা নিছি বাবার, এই যে চারটা ক্যারেক্টার, এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা সেম লিখছি, তুমি ক্রস চেক করে দেখো এই চারটা বৈশিষ্ট্য আমি এখানে নিছি সেম। আর মায়ের এই যে দেখো এই চারটা ক্যারেক্টার, এই চারটা ক্যারেক্টার আমি পাইলাম, আমি যে এখানে বসেছি। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এখন আবার কি করতেছি, এই চারটা বৈশিষ্ট্য এই যে এখানে বাবার চারটা লিখলাম, এই যে মায়ের চারটা সিরিয়ালি লিখলাম, কারণ আমাকে এইভাবে রাউন্ড 3 ফিল আপ করতে বলছে। রাউন্ড 3 ফিল আপ শেষ। এইবার তুমি রাউন্ড 3 ফিল আপের পর ওরা বলে দিছে যে ভাই তুমি আবার আরেকটা ঘটনা ঘটাইবা, অর্থাৎ আবার তুমি আরেকটা ক্রসিং ওভার করবে। এই যে অ্যাকর্ডিং টু স্টেপ 12 অর্থাৎ 12 নাম্বার ধাপে ওরা বলছে যে তুমি আবার রিপিট করবা স্টেপ 7 থেকে 10, 7 থেকে 10 নাম্বার ধাপের আবার রিপিট করবা। সেই 7 নাম্বার ধাপ কোথায় ছিল, সেই 7 নাম্বার ধাপ চলে যাও, খুঁজতে থাকো। এই যে অ্যাকর্ডিং টু স্টেপ 7, সেই যে তাদের যে ঘটনা দুইবার টস ঘটাইতে হয়, এবং সেই যে মিউসিস ঘটাইছি আমি যে এখানে দেখাইছি ওর সাথে ওর সাথে ওর, এই যে এখানে যে একটা ক্রসিং ওভার আমি দেখাইছি এখানে, সেই 7-এর ঘটনার আবার পুনরাবৃত্তি আমি এখানে ঘটাবো। দেখো যদিও খুব পেইনফুল, কিন্তু তোমার তো এগুলো লাগবে না, তুমি তো রেডিমেড রেজাল্ট পাবা, কিন্তু অ্যানালাইসিসটা শিখে রাখলা। দেখো আগে ক্রসিং ওভার দেখাইছিলাম, আমার যতটুকু মনে পড়ে প্রথমবার ক্রসিং ওভার দেখাইছিলাম কোথায় কোথায় দেখো তো, একটু মনে করো তো। প্রথমবার ক্রসিং ওভার দেখাইছিলাম আমরা এই যে 3-এ আর 1-এ, আর এবার দেখো ক্রসিং ওভার কোথায় দেখাইছি, এবার একটু চেঞ্জ করে দিছি, একদম মাস্টার সলিউশন। এইবার আমি দিয়ে দিছি এখানে 4-এ আর এখানে 2-এ, এখানে ইন্টারচেঞ্জ ক্রসিং ওভার দেখাইছি, ঠিক একই কাজ। আগে যেহেতু বুঝে আসছে এটা একদম ক্লিয়ার, সেম এখানে ইন্টারচেঞ্জ, এখানে অনেক ইতিহাস লেখা আছে একেবারে ইনস্ট্রাকশন অনুযায়ী, এটা ইন্টারচেঞ্জ করছি, ইন্টারচেঞ্জের ফর আফটার ক্রসিং ওভার ইফেক্ট। এই যে 16টা চার্ট কার্ড আবার চলে আসছে, এই যে এখানে যে ইন্টারচেঞ্জ করছি আফটার ইন্টারচেঞ্জের রেজাল্টটা আমার এখানে আমি শো করতেছি, আফটার ইন্টারচেঞ্জ আমার যেখানে হয়েছে শো করতেছি, মায়ের দুইটা বাবার দুইটা। এখন আবার কি এই যে বাবার যে দুইটা এইটা এটা পাশাপাশি রাখা আবার ক্রস করব, এই ক্রসিং ওভার এই সেই আবার সেই বাবার দুইটা পাশাপাশি রাখলাম, এই একটা এইটা রাখলাম এখানে, আর এই একটা এইটা রাখলাম এখানে। সেই আবার পুরাতন ইতিহাস, আবার সেই টস, আবার টস করব, হ্যাঁ একদম টস করব, কিন্তু এখান থেকে তো সেই মিওসিসের নিয়ম, এখান থেকে 1 আর 1 পাশাপাশি, এই জিনিসটা তো তোমাদের ক্লিয়ার থাকার কথা। এই যে একটা ক্যারেক্টার এখানে আসে টান দিয়ে নিয়ে আসে, এটাই হচ্ছে হোমোলোগাস, অর্থাৎ তারা এই যে জোর ভেঙে যায় মিওসিস সেল ডিভিশনের সময়, এখান থেকে যে আসে এটা 1 নাম্বার ক্যারেক্টার 1 নাম্বার ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলো তারা জোর ভেঙে আসে। এখানে কিন্তু আগে দেখাতে হবে জোড়ায় জোড়ায়, যেভাবে আমি আরো দিয়ে দেখাইছি। এই যে 2-এর সাথে এই যে 2 PM2, এই যে এটা, আবার 3-এর সাথে এই যে 3, এই যে 4-এর সাথে এই যে 4, এটা কিন্তু দেখাইতে হবে, এত সোজা না কিন্তু।
এখন এই দুইটা থেকে কোনটা নিব ক্যারেক্টার, এইটার জন্য হলো টস। আবার টসও দেখাইতে হবে, টস না দেখাই গেলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, হেড পার্টের জন্য পিপি, তারপর কি আসছে হেড, হেড পার্টের জন্য এই যে পিপি ক্যারেক্টার নিয়ে আসছি হাই ফ্যাট। আর এখানে কি আসছে হেড, আবার সেই পিপি। এখানে কি আসছে টেল, টেল করলে পিএম। আবার এখানে কি আসছে টেল, টেল করলে পিএম। যথারীতি সেম আরেকটা ক্রসিং ওভার ঘটায়া বাবার শরীরে আবার 4টা গ্যামেট তৈরি করছে। এবার এটার ভিতরে মিওসিসের ফলাফল আছে। ঠিক মায়ের মধ্যে আমি 4টা ঘটনা ঘটাইছি, ঘটায়া এখানে আবার 4টা গ্যামেটের ঠিক সেম ঘটনা আছে। এখন সেই বাবার 4টা আর মায়ের 4টা গ্যামেট আছে। এটা চিলড্রেনের মধ্যে যাবে, এই যে জোড়া বাঁধবে, জোড়া বাঁধলে বাবার বৈশিষ্ট্যগুলো আসবে এইভাবে, মায়ের থেকে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে আসবে। রাউন্ড 4 শেষ। এখন তোমার এগুলি কিছুই লেখা লাগবে না। এবার আসি আসল কথায়। এই অ্যাসাইনমেন্টের মধ্যে তুমি এখানে যা কিছু করছো, আমি এটার স্ক্রিন শেয়ারে আবার একটু ধরে রাখবো শেষ মুহূর্তে তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য। আর আলটিমেটলি আমি তো অ্যানালাইসিস করে দিছি, তুমি এখন এটা বাংলা হোক ইংরেজি হোক নিয়ে বসে তুমি কাজটা করতে পারবা। তুমি আলটিমেটলি কিছুই করবা না, তুমি এইখানে এই বিষয়টা যে বুঝতে পেরেছো, এই বুঝতে পারার কারণে তুমি অ্যাসাইনমেন্টের এই চেকার বোর্ড এটা হচ্ছে তোমাকে জমা দিতে হবে ফাইনালি। হ্যাঁ, তুমি এই রাউন্ড 1 এর জন্য ওই যে 16টা আমি যে কাজটা করছি, এই যে প্রথম যে রাউন্ড 1, এই যে আমার চার্ট, একবার আমি প্রথমে যাই, এই যে এখানে আমার যে রাউন্ড 1 এর যে চার্ট, এই চার্টটা তুমি লিখতে পারো, এই চার্টটা এক জায়গায় লিখতে পারো। তারপরে তুমি চার্টের মধ্যে এই যে এর সাথে এর এইভাবে তুমি লিখতে পারো, এটার পাশে এটা লিখলা, এটার পাশে এটা লিখলা, এটার পাশে এটা লিখলা, এটার পাশে এটা লিখলা, আর কিছুই না। এখন এই দুইটা থেকে কয়েন টস করছো, এটা এটা যেহেতু পাশে আছে, ঠিক এই যে এই জিনিসটা, এত কয়েন টস টস কিছুই লেখার দরকার নেই, তোমার এত অ্যানালাইসিসের দরকার নেই। তুমি এইটা আর এইটা পাশাপাশি লিখবা, এইটার সাথে এটা লিখবা পাশাপাশি, এইটার সাথে এটা লিখবা পাশাপাশি, 4 জোড়া বৈশিষ্ট্য, এটার সাথে এটা লিখবা পাশাপাশি। আমি বলে দিচ্ছি সহজভাবে, এটার সাথে এটা লিখবা পাশাপাশি। তাহলে 4 দুগুণে 8টা লিখবা, 8টা থেকে তুমি 4টা বৈশিষ্ট্য ডাইরেক্ট নিয়ে আসবা। এই যে এই 4টা বৈশিষ্ট্য যে আমি এখানে টস দেখায়া এই যে এত বড় একটা কাজ করছি, এই টস দেখায়া এই কাজটা তুমি করবা না। তুমি ডাইরেক্ট এই যে আমি এখানে লিখছি না, এই ঘরগুলো তুমি লিখে ফেলবা, এই যে এই ঘরগুলি লিখবা ডাইরেক্ট। এটাও দরকার নাই তোমার, এইটাও দরকার নাই। তুমি ডাইরেক্ট প্রশ্নের মধ্যে এইটা, এইটার পাশে এইটা তুলবা, এইটার পাশে, আমি আবার বলছি একটা বুঝলে সব বুঝবা, এইটার পাশে এইটা তুমি তুলবা, তোলার পরে অ্যারো দিয়ে সরাসরি এই যে দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা দেখাইবে, 4টা থেকে 4 জোড়া থেকে 8টা দেখাইবে। 8টা থেকে তুমি জাস্ট এরকম এই যে এই 4টা দেখাইবে, এই 4টা দেখাবা। এই 4টা বৈশিষ্ট্য তুমি বাবার মধ্যে পাইছো, এই যে এখানে রাউন্ড 1 এর মধ্যে এই 4টা বৈশিষ্ট্য তুমি এই যে লিখে ফেলছো, শেষ। এইটুক তোমাকে দেখাইতেই হবে। এখানে আমি অনেক ইতিহাস লিখছি, এত ইতিহাস তো তোমার লেখার দরকার নেই। ঠিক মায়ের মধ্যে তুমি কি করবা, আগেই তো সাজায় নিছো, এটা তো আগেই সাজায় নিছো, এত কষ্ট করে সাজাবে না। সাজানোর সময় কি করবা, এটার পাশে এটা লিখবা, এটার পাশে এটা লিখবা সরাসরি, এটার পাশে এটা লিখবা সরাসরি, এটার পাশে এটা লিখবা সরাসরি। তারপরে এই যে লিখছো, এই যে এই যে এই যে এটা, এই যে এটা, এইটাই লিখবা প্রথমে, আর কিচ্ছু দরকার নাই। তুমি প্রথমে সাজায় নিবা এইভাবে, এইটা তোমার লিখার কোনো দরকার নেই, যেহেতু একবার তুমি লিখে ফেলছো মাস্টার সব। এই মাস্টার চার্টটা যেহেতু একবার তুমি লিখছো, এরপরে একবার জাস্ট এই ক্রসটা দেখাবা, ক্রস দেখানোর পরে এখানে দেখবা যে মায়ের মধ্যে ডাইরেক্ট লিখবা যে এই যে এই কথাটা লিখবা যে মাদার গ্যামেটের মধ্যে এই 4টা ক্যারেক্টার ডাইরেক্ট পায়ে গেলা। পায়ে যাওয়ার পরে তুমি জাস্ট এই যে এখান থেকে যে দেখাইলা, টস টস কিচ্ছু তোমার দেখানো লাগবে না, এটা জাস্ট রাফ। তুমি এটা একটু দেখাইতে পারো, দেখায় তুমি জাস্ট এগুলি আর কিচ্ছু দেখাইবা না, এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, বাবা মায়ের এগুলো কিচ্ছু দেখার দরকার নেই। তুমি জাস্ট রাউন্ড 1 এর বক্স, এবং রাউন্ড 1 এর বক্স তোমার এখানে না লিখলেও চলবে, তুমি এই যে উপরে ক্রস গুলো জাস্ট একটা করে ক্রস দেখে আসবা, আর ফলাফলটা জাস্ট এইখানে এইটা লিখবা। আমি মনে বুঝাইতে পারছি, এই যে এইটাতে যায় তুমি মূলত ফলাফলটা লিখবা, তোমার ওগুলি কিচ্ছু লেখার দরকার নাই। জাস্ট ওইখানে কার্ড গুলো পাশাপাশি রেখে উইদাউট ক্রসিং ওভারের রেজাল্টটা তুমি এই যে এখানে দিবা, রাউন্ড 1 রাউন্ড 2, বাবা মার বৈশিষ্ট্য 4টা 4টা করে লিখে দিবা, শেষ। হ্যাঁ, এর মাঝে তোমার কিন্তু অবশ্যই দেখায় আসতে হবে, ডিটেলস দেখায় আসতে হবে। কোন জায়গা থেকে স্যার আবার ডিটেলস দেখায় আসতে হবে, এই যে মিউসিস রেজাল্ট অ্যানালাইসিস আফটার ক্রসিং ওভার, এই জায়গায় কিন্তু বাবা তোমার এখানে রেজাল্ট দেখে আসতে হবে। কিভাবে রেজাল্ট দেখাইবা,
এই রেজাল্ট দেখানোর জন্য তোমার একবার দেখাইতে হবে। কি দেখাইতে হবে স্যার? এই যে তুমি এই কথাটা এখানে তুমি ইংলিশেও লিখতে পারো, আমি লিখে দিছি যে এখানে এই যে ঘটনাটা অর্থাৎ দুইবার করলে কি একবার করলে কি কথাটা একটু লিখলা, এই চার্টটা একটু লিখে দিলা ইংলিশে, দেন তুমি এখানে এই যে অ্যারো দিয়ে জাস্ট একবার ক্রসিং ওভার দেখাবা। এটা তোমাকে লিখতেই হবে, এটা অবশ্যই লিখতে হবে, কারণ তুমি ডাইরেক্ট রেজাল্ট দিছো, এটা কিন্তু এই অ্যাসাইনমেন্টের ফলাফল না, এত সহজ কিন্তু না, এত সহজ কিন্তু না। আমি ভালোভাবে বলছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। যে সমস্ত শিক্ষকরা সলভ করবেন, অনেক শিক্ষকরা আমাকে বলছে যে স্যার এটার সলভ তো বুঝতেছি না কিভাবে করব। এই ক্রসিং ওভারটা কিন্তু অবশ্যই এখানে মার্কিং করে তুমি যেটার সাথে যেটা করছো সেটা দেখায় দিবা। এই রাউন্ড টাউন না লেখো, এখানে ক্রসিং ওভার জাস্ট অ্যারো দিয়ে দেখায় দিবা। এগুলো কলম দিয়েই করবা, কোনো সমস্যা নেই, পেন্সিল দিয়ে আগে করে নিবা যেন দাগাদাগি না হয়, কলম দিয়ে ফাইনালাইজ করবা। এরপরে এইটার পরে অবশ্যই এটা অবশ্যই লিখবা যে ক্রসিং ওভার হওয়ার পরে 16 বক্সের অবস্থা কি হয়েছে, একটা ইন্টারচেঞ্জ হওয়ার পরে বক্স দেখাইবা। এরপরে আবার সেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। অর্থাৎ এই যে এগুলি কিচ্ছু লেখার দরকার নাই, এগুলি কিচ্ছু লেখার তোমার দরকার নাই, তুমি জাস্ট এই 8টা ক্যারেক্টার আবার এখানে ফেলবা, 8টা ক্যারেক্টার থেকে ডাইরেক্ট তুমি এরকম 4টা ক্যারেক্টার নিয়ে আসবা, নিচে 4টা ক্যারেক্টার দেখাবে। এই 4টা ক্যারেক্টারের যে সেই ক্যারেক্টার অর্থাৎ এই ক্যারেক্টার তুমি ডাইরেক্ট রাউন্ড 3 এই ঘরের মধ্যে দিয়ে দিবা। আবার ঠিক একই ঘটনা তুমি মায়ের ক্ষেত্রে একই কাজ করবা। এটা হলো বাবার ক্ষেত্রে, এই যে মায়ের ক্ষেত্রে একই কাজ করবা। তোমার এগুলি লেখার কোনো দরকার নাই, এগুলি লেখার তোমার কোনো প্রয়োজনীয়তা নাই, এগুলি কিচ্ছু টসমস কিচ্ছু দরকার নাই। তুমি এই 4টা পেয়ার ক্যারেক্টার পাশাপাশি আগে লিখবা, একদম ক্লোজলি লিখে এখান থেকে প্রত্যেকটার থেকে যেটা তুমি বাইসা নিবে অ্যারো দিয়ে এরকম দেখায় দিবা, দেখায় দিয়ে এখানে কাজ শেষ। মায়ের থেকে 4টা বৈশিষ্ট্য, এগুলি কিচ্ছু লেখার দরকার নাই, এগুলি তুমি ডাইরেক্ট তোমার এই বক্সের মধ্যে লিখবা, রাউন্ড 3 বক্স যেখানে লিখছো সেখানে রেজাল্ট ফলাফল লিখবা। আমার মনে হয় এটা তুমি বুঝতে পারছো যে ক্রসিং ওভার যে একবার দেখাইছে এটা তোমাকে এইটাও বলে আসতে হবে, দেখায় আসতে হবে, এটা বলে আসতে হবে। এইবার তুমি আরেকবার ক্রসিং ওভারের ফলাফল সেটাও বলে আসবা। আমি মনে করি এটা বলে আসলে ভালো। সেকেন্ড টাইম তুমি কোন জায়গায় ক্রসিং ওভার দেখাচ্ছ, যে সেকেন্ড বার আবার ক্রসিং ওভার, অর্থাৎ 7 এবং 10 নাম্বার ধাপ, 7 থেকে 10 নাম্বার ধাপ, 12 নাম্বার ধাপ সম্পূর্ণের জন্য রাউন্ড 4 যে রাউন্ড 4 কমপ্লিটের জন্য এখানে লিখবা যে রাউন্ড 4 এর বা রাউন্ড 4 এর ফলাফল লেখার জন্য আমাকে 7 থেকে 10 এর ধাপ আবার করতে হবে, সেই জন্য আমি আবার ক্রসিং ওভার দেখাবো। নতুন ক্রসিং ওভার দেখাবা, ক্রসিং ওভারের পরের অবস্থা এইভাবে দেখাবা, পরের অবস্থাটা দেখাবা যে ক্রসিং ওভার আফটার ক্রসিং ওভারের চার্টের অবস্থা কি। তারপরে বাবা আবার একই কাজ, এগুলি লেখার কোনো দরকার নাই, সরাসরি তুমি এই যে 8টা লিখবা, 8টা থেকে কোনটা কোনটা আসছে জাস্ট দেখায়া বাবা থেকে যে 4টা বৈশিষ্ট্য আছে সেই 4টা বৈশিষ্ট্য ডাইরেক্ট একেবারে এই ঘরের মধ্যে এসে লিখবা। ঠিক একইভাবে মায়ের ক্ষেত্রেও একই ঘটনা, তোমার এগুলি লেখার কোনো দরকার নাই, এগুলি কোনো দরকার নাই, এগুলো আমি বুঝাই দিছি, তুমি জাস্ট জোড়ায় জোড়ায় বৈশিষ্ট্যগুলো লিখবা, এখান থেকে কোনটা আসলো কোনটা থেকে কোনটা এক টান দিয়ে দেখা, এই 4টা বৈশিষ্ট্য তুমি ডাইরেক্ট যায় এই যে এখানে লিখবা। ক্লিয়ার? তাহলে এইভাবে রাউন্ড 3 রাউন্ড 4 যখন হয়ে যাবে, রাউন্ড 3 রাউন্ড 4 এর ফলাফলটা হচ্ছে আফটার ক্রসিং ওভার, তাহলে যা আসবে তাই লিখবা, লেখা ফেলছো, শেষ। এখন তুমি বলবা যে স্যার আপনি যেভাবে বলছেন সেভাবে লিখি নাই, আমি আমার মতো লিখছি, এটাই তো কথা, এখানে এটা কোনো সলভ না বাবা, এটা হলো বুঝাই দিছি যে এটা খেলাটা কি। তুমি এটা তোমার ইচ্ছা মতো টসে যেভাবে খুশি তুমি ফেলে দিবা এবং বৈশিষ্ট্য তুমি র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে নিবে, এখানে লিখেই দিয়েছে ছোট্ট করে দৈব চয়ন, তোমার টস করা লাগবে এমন কোনো কথা নাই, তুমি ওয়ান অল্টারনেট বৈশিষ্ট্য নিবা। আমি একটা আরো সহজভাবে বুঝাই দিই, একদম সহজ। ধরো এখানে এই 4টা তো তোমার কার্ড আছে, ওরা তো স্যাম্পল দিছে, আর কিছু না দেখে এই 4টা কার্ড দিছে, এই 4টা কার্ড দিছে। একটা হচ্ছে কি মায়ের, সেটা আসছে নানার কাছ থেকে, আরেকটা আসছে মায়ের নানির কাছ থেকে, 4টা বৈশিষ্ট্য। তাহলে এখন ওর জোড়া হচ্ছে এইটা, এরা হচ্ছে হোমোলোগাস। সহজ ভাবে এইটা আর তোমার কিচ্ছু চেঞ্জ করার কিচ্ছু না, এটা অ্যাসাইনমেন্টে বলে দিতেছে যে ও জোড়া MP1 এর জোড়া হচ্ছে এই যে MP1 আর MM1। তাহলে এই MM1 আর MP1 এই দুইটা তো বাবা যাবে না, এটা মিয়োসিস সেল ডিভিশন, একটা যাবে। এখন বলো স্যার আমি টস কিছু লিখবো না, কিচ্ছু লিখবো না, তোমার যেটা খুশি একটা অ্যারো দেখা দিবা, যাবে এটা নিছি। এখন এখানে যেরকম নিছো আগের ধাপে অন্যটা নিবা, অর্থাৎ একই রকম যেন না হয়, জাস্ট একটু ইন্টারচেঞ্জ করে দিবা, যেভাবে খুশি তুমি সেভাবে সাজায় নিবা। সাজায় নেওয়ার পরে যে বাবা 4টা বৈশিষ্ট্য যে পাইছো, এই 4টা বৈশিষ্ট্য অবশ্যই ঠিক মতো লিখো, এটা হলো ক্লু। আর বাবার থেকে যে 4টা বৈশিষ্ট্য পাইছো এটা এখানে লিখো। কিন্তু একটা ফাইনাল একটা মজা দিয়ে দিচ্ছি, ফাইনাল মজাটা কি? ফাইনাল মজাটা হইলো তুমি এইখানে যাই কাজ করে আসো, এখানে যে 4টা বৈশিষ্ট্যই তুমি লেখো কোনো সমস্যা নাই,
কিন্তু অবশ্যই উপরে তুমি দৈব চয়ন র্যান্ডম স্যাম্পলিং করো আর কয়েন টস করো, যাই করো, মনে রাখো এখানে 4টা বৈশিষ্ট্য লেখার পরে তুমি নিজেই এটাকে তৈরি করে ফেলবা যে হ্যাঁ এখানে ক্যারেক্টার ফ্রম ফাদার রাউন্ড 1 এর সাথে এই যে ক্যারেক্টার কামস ফ্রম ফাদার রাউন্ড 3 এইটা যেন মিলে না যায় হুবহু। দেখো আমার আছে কি ফ্যাট হাই ইন ব্লাড, এখানে লিখছে ফ্যাট লো ইন ব্লাড, কার্লি হেয়ার, ব্লু আই, ভালো কথা। এই জায়গায় রেস্টলেস ফিকেল অশান্ত আর এলো শান্ত। দেখো দুইটা কিন্তু আমার মিলছে, কিন্তু দুইটা মিলে নাই, এইটাই হচ্ছে আমার খেলার ফলাফল। এখন তুমি টস করছো আর যেভাবে করছো উল্টা পাল্টা আগে রাফ করে নিবা, আগে পেন্সিলে রাফ করে নিবা। তুমি যাই লিখছো বাবা, কিন্তু লিখতে যায় তুমি কি করছো, এই যে ক্যারেক্টার ফ্রম ফাদার রাউন্ড 1 এর যে কয়টা বৈশিষ্ট্য সেম বৈশিষ্ট্য হুবহু হয়ে গেছে, তাহলে কিন্তু বাবা তোমার কাজ হয় নাই। অর্থাৎ তোমার ক্রসিং ওভারের রেজাল্টে 0 আসবে, অর্থাৎ তুমি মার্ক পাইবা 2, 4 পাবা 2। আমি কি বুঝাইতে পারছি? কখনোই যেন ক্যারেক্টার কামস ফ্রম পিতা থেকে আগত বৈশিষ্ট্য এইটার সাথে এই রাউন্ড 3 যেন অমিল হয়, এটাই হচ্ছে মিওসিসের খেলা, ক্রসিং ওভারের খেলা। ক্যারেক্টার ফ্রম মাদার এইটার সাথে যেন এইটার অমিল হয়, এটাই হচ্ছে খেলা। মাস্ট মাস্ট মনে রাখতে হবে, এইটার সাথে এইটার যেন অবশ্যই একটা দুইটা বৈশিষ্ট্য অমিল হয়, এটার সাথে যেন এটা অবশ্যই একটা দুইটা বৈশিষ্ট্য অমিল হয়। দেখো মিল আছে কিনা আমার, ফ্যাট লো ইন ব্লাড, ফ্যাট হাই ইন ব্লাড, কার্লি হেয়ার, ব্রাউন আই, ব্লু আই, জেন্টেল এন্ড কোয়াইট, মানে দুইটা অমিল আছে। তার মানে আমার ক্রসটা 100% ওকে হয়েছে। তাহলে এইভাবে যদি তুমি করো, আমারটা কপি করো না, তুমি তোমার মতো করো। এখন বলছে যে 50 to 70 ওয়ার্ডে সেন্টেন্স না, কিন্তু এটা অনেকে বুঝতেছে না, বড় বড় কমেন্টস লিখে রাখছে, অ্যানালিটিক্যাল কমেন্টস 50 to 70, আমার এটা 51 ওয়ার্ডে আমি শেষ করে দিয়েছি খুব সংক্ষেপে। অ্যানালাইসিস করো তুমি কি ক্রসিং ওভার করলা, কি মিওসিস সেল ডিভিশন বললা। আমি বলছি যে এই যে এখানে আমি যে ফিচার গুলো করছি সেখানে আমি দেখাই দিছি যে রাউন্ড 1 এ আমি যে ফাদার থেকে বৈশিষ্ট্যগুলো পাইছি, রাউন্ড 3 তে যে আমি নতুন ক্যারেক্টার পাইছি, এটাই লিখে দিছি। এবং সেটা আমার একবার মাত্র আমি ক্রসিং ওভার করছি, উপরে আমার ছবিতে ক্লিয়ার, এবং সেটার কারণে আমার 2 নিউ ক্যারেক্টার অ্যারাইজ হয়েছে। এটা ইংরেজিতে লিখছি, ফ্রম দ্য ফিচার্স অফ রাউন্ড 1 ফ্রম দ্য ফাদার, বাবা থেকে রাউন্ড 1 এ প্রাপ্ত বৈশিষ্ট্যে round 3 new features obtained from the crossing over clearly show, একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমার এই যে এখান থেকে এখানে, হ্যাঁ দুইটা নতুন ক্যারেক্টার দেখো, হ্যাঁ এই যে দেখো রাউন্ড 1 এ আছে ফ্যাট হাই ইন ব্লাড আর এখানে ফ্যাট লো ইন ব্লাড, কার্লি হেয়ার, ব্লু আই ঠিক আছে, রেস্টলেস আর এখানে জেন্টেল। তার মানে দুইটা নতুন বৈশিষ্ট্য আমি একটা দিয়ে বুঝাই দিব, আমার এত কথা লেখার দরকার নেই, এটা লিখেই তো টিচার বুঝে ফেলবে যে কি লিখছো। কিন্তু তুমি কি নিজেই করছো, নিজেই বুঝছো, সেটা এখানে বুঝাইতে হবে। এখন এই উপসংহারটা আবার সবাই লিখতে যায় না, কেউ একটা লিখবা যে রাউন্ড 2 এর সাথে রাউন্ড 4 এর আমি কিছু নতুন বৈশিষ্ট্য পাইছি, সুতরাং আমারটা ঠিক আছে। এইভাবে একজন অল্টারনেট আরেকজন লিখবা, এবং সেটা কেন হয়েছে লিখছে, দিস সাজেস্টেড দ্যাট the crossing over between non-sister chromatid of homologous chromosome leads the diversity of meiosis cell division, অর্থাৎ মিওসিস সেল ডিভিশনে যে বৈচিত্র্যতা আনে এটাই আমার অ্যানালাইসিস করতে বলছে এতক্ষণের আলোচনায়। কারণ এই সংজ্ঞাটা দিয়ে দিবা শেষে যে ক্রসিং ওভার হয় হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তো অনেক দাগিয়ে ফেলছি, তারপরে আমি শেষ কয়েক মুহূর্তে প্রত্যেকটা পেজকে একটু তুলে ধরবো তোমাদের স্ক্রিন শেয়ার বা শর্ট নেয়ার জন্য। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে কাজের জন্য তোমাদের যদি সুবিধা হয়। তবে কিছুই বুঝতে পারবে না, যেহেতু আমি এটা নিজে করেছি অ্যানালাইসিস, এটাকে কেউ সলভ ভাবার কোনো সুযোগ নাই। এখান থেকে আমাদের কাজ শুরু, এটা আমাদের দেয়া আছে স্যাম্পলটা, ঠিক সেই স্যাম্পলটা বাংলায় দেয়া আছে, ইংলিশে করে লিখেছি। এটা তোমাদের লিখতে হবে যে স্যাম্পল তুমি কি ফাউন্ড স্যাম্পল অথবা নমুনা, এটা সরবরাহকৃত নমুনা, হ্যাঁ হোমোলোগাস ক্রোমোজোমের বৈশিষ্ট্য যেগুলো নিম্নের 16টি ঘরে বা চার্টে দেওয়া আছে, হ্যাঁ এটার মাধ্যমে আমরা নিম্নের অ্যানালাইসিস উপস্থাপন করলাম বা বিশ্লেষণ করলাম। হ্যাঁ তারপর প্রথমে শিরোনাম দিয়ে দিবা যে ক্রসিং ওভার না হলে কি হবে, ওই যে একই কথা বলছি, এগুলি তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, আমি একটু থামায় রাখলাম, স্ক্রিনশট দিয়ে রাখো। কিন্তু তুমি অবশ্যই কি করবা, এত কিচ্ছু লিখতে যাবা না,
এগুলি পাশাপাশি তোমার আর লেখার দরকার নেই। তুমি এই যে আমি বলছি শুরুটা করবা, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এটা, চার্টগুলো তুমি নিজেই সাজায় নিছো যে ফর রাউন্ড 1 রেজাল্ট অ্যানালাইসিস ফর রাউন্ড 1, মানে রাউন্ড 1 পাওয়ার জন্য বিশ্লেষণ, রাউন্ড 1 এর ফলাফল পাওয়ার জন্য বিশ্লেষণ, এটা শিরোনাম দিয়ে তুমি এই চারটা মানে 4 দুগুণে 8টা পেয়ার প্রথমে লিখবা। এই টস টস কিচ্ছু লিখার দরকার নাই। এই যে তুমি জোড়ায় জোড়ায় বৈশিষ্ট্য লিখছো, আমি কি বলছি, এখান থেকে তুমি যেটা নিবা তোমার যেটা খুশি, কোনো টস টস লেখার দরকার নেই, অ্যারো দিয়ে দিবা যে এখান থেকে আমি এটা নিছি, এখান থেকে এটা নিছি, এখান থেকে এটা নিছি, এখান থেকে এটা নিছি, বাবার 4টা বৈশিষ্ট্য নিয়ে নিছি। কত ছোট করে দিলাম, এটাও স্ক্রিন শেয়ার দিলাম, স্ক্রিনশট দিয়ে রাখো। আমি আবার বলছি, এগুলি তোমার লিখার কোনো দরকার নাই, এগুলি লিখার কোনো দরকার নাই, এগুলি পুরা বাদ। তুমি 4টা এই জোড়া বৈশিষ্ট্য সাজায় নিবা আগেই, হ্যাঁ, দেন তুমি এখান থেকে যেটা তুমি নিচে খুশি নিলা, কোনো তুমি টস টস কিছু করো নাই, র্যান্ডম স্যাম্পলিং এ তুমি নিয়ে নিবা, দেখায় দিবা, শেষ। এই 4টা বৈশিষ্ট্য এখানে নিছো, এখানে 4টা বৈশিষ্ট্য, এখানে 4টা বৈশিষ্ট্য নিছো না, এই 4টা বৈশিষ্ট্য এখানে যেমন আমি এক জায়গায় একবার লিখে আসছি রাউন্ড 1, তুমিও রাফলি একটা, মানে রাফলি না, একটা ফাইনাল ছোট্ট ছকে রাউন্ড 1 এর রেজাল্ট লিখে নিলা, এই 4টা লিখে নিলা, শেষ হয়ে গেল। দেখো কত ছোট হয়ে গেল, এক পেজে হয়ে গেল কাজটা। ঠিক একইভাবে তুমি বাকিগুলি করবে। আমি একটু স্ক্রিন শেয়ারের জন্য তোমাদের স্কোপ করে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিন শেয়ার করে নাও, স্ক্রিন শর্ট রেখে দাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি একটু স্লোলি প্রত্যেকটাতে যাব। এটা হচ্ছে সেই ক্রসিং ওভার, এটা কিন্তু লিখে আসতে হবে। এই ইতিহাস লিখার দরকার নাই, এইগুলো লিখার দরকার নেই, এটা তো ইনস্ট্রাকশনে দিয়ে দিছে, তুমি তোমার কাজ করছো, ইনস্ট্রাকশন মেনে কাজ করছো, ইনস্ট্রাকশন এখানে শো করার দরকার নাই, আমি বোঝানোর জন্য দিছি। তুমি প্রথমে এই চার্টগুলো দিবা, হ্যাঁ, চার্টগুলো দিবা, দেওয়ার পরে এই যে একটা অ্যারো দিয়ে দেখা দিবা তুমি কার সাথে কার ক্রসিং ওভার দেখাচ্ছ। এটা যেমন এখানে দেখাইলে আফটার ক্রসিং ওভারটা কিন্তু বাবা অবশ্যই এখানে লিখতে হবে, ওই যে একটা চেঞ্জ করার পরে এটা লিখতে হবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি কি লিখছি পরবর্তীতে তোমার সুবিধা হবে। বাংলায় একদম সহজ, ইংলিশ ভার্সনের ছেলেদের একটু অসুবিধা হয়, এই জন্য এটা ইংলিশে একটু ভালোভাবে বলে দিলাম। দেন ঠিক আগের মতো ঠিক আগের মতো যেভাবে বলছি, ক্রসিং ওভার হইলেও যা, ক্রসের সিস্টেম একই। তোমার এত এগুলো ইতিহাস লেখার কোনো দরকার নেই, তুমি জাস্ট এই 4 দুগুণে 8টা আগে লিখবা, তারপর এখান থেকে যেটা খুশি তুমি নিয়ে নিবা, এখান থেকে নিয়ে তারপরে 4টা ক্যারেক্টার ডাইরেক্ট বক্সে চলে যাবা। এই যে মায়ের ক্ষেত্রে সেম, একটু বড় করা যায় কিনা, হ্যাঁ, এরপরে যথারীতি রাউন্ড 3 রেজাল্ট, একবার তুমি ক্রসিং ওভার করলা সেটার রেজাল্ট, এগুলি কিচ্ছু দরকার নাই, যে আমি এগুলি যা লিখছি এগুলি তোমার কোনো দরকার নাই, তুমি ডাইরেক্ট রাউন্ড 3 রেজাল্ট এখানে একটু রাফ মানে কি, এটা আর কি আলাদা আলাদা করে অংশ লিখবা, পরে অ্যাট এ গ্ল্যান্স লিখবা। এটাও তোমাকে কিন্তু লিখতে হবে যে তুমি 12 নাম্বার ধাপ অনুসরণ করে কি কাজ করছো, 7 থেকে 10-এর আবার তুমি পুনরাবৃত্তি করছো, সেখানে যে আবার অন্য জায়গায় তুমি কি করছো, ক্রসিং ওভার দেখাইছো, সেটা অবশ্যই দেখায় আসতে হবে, এটা কিন্তু মাস্ট। এবং সেই ক্রসিং ওভারের পরে কি আসছে, এই যে এটা হলো ক্রসিং ওভারের পরে কার্ডগুলো যে একটু ঘুরছে একটা একটা, সেটা অবশ্যই দেখে আসতে হবে। যাই এরপরে আবার স্লোলি 7 থেকে 8 পৃষ্ঠার মধ্যে টোটাল অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে চার্টগুলো দিয়ে লিখতে হবে, অ্যানালাইসিস করে লিখলেই তুমি নাম্বার ফুল পাবে। আর মুখস্থ ছক লিখে দিলে মানে 5 মার্কস পাবে, A+ পাবে না,
যদি এটার মাধ্যমে তোমার এইচএসসি রেজাল্ট আসে তাহলে তার কিছু করার নাই, এবং খুবই ভালো হবে যদি এটার মাধ্যমে আসে। ওই আগের নিয়মে এগুলো তোমার কোনো দরকার নাই, তুমি জাস্ট লিখবা হচ্ছে এই যে এইটা 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 এটা, এখান থেকে যেটা যেটা তুমি নিবা তোমার ইচ্ছা মতো, তুমি যেটা নিবা নিয়ে 4টা বৈশিষ্ট্য তুমি লিখে ফেলবা, এই যে এখানে লিখে ফেলবা। এগুলি তোমার লিখার কোনো দরকার নাই, শুধু রাউন্ড 4 এর রেজাল্ট এখানে লিখবা। তারপর আবার এই যে আমি যেটা লিখছি এটা লিখবা যে নিম্নে একসাথে 4টি রাউন্ডের ফলাফল দেখানো হলো, অ্যাসাইনমেন্ট চেকার বোর্ড বা ছক। অ্যাসাইনমেন্টের ছকে 4টি রাউন্ডের বিশ্লেষণী ফলাফল একত্রে দেখানো হলো, এইভাবেই তুমি এইটাকে হুবহু লিখবা। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক রাতে আমরা ভিডিওটা করছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে, কারণ এটা আসলে বোর্ডে দেখা সম্ভব না। ভালো থাকো, সুস্থ থাকো।